দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সাম এর তরফ থেকে আমি দেবাশিস সাহা হিস্ট্রির এসএলএসটি যে ক্লাস নিয়ে এসেছি। আমাদের আজকের বিষয়বস্তু ইউরোপ ও বিশ্বের ইতিহাস, এবং এই ইউরোপ ও বিশ্বের ইতিহাসের মধ্যে আমাদের যে পর্বটা এখানে আমাদের কাজ করছে, সেখানে রয়েছে আমাদের শিল্প বিপ্লব এবং শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে সমাজতন্ত্রবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, সমষ্টিবাদ, সব জায়গাটাকে নিয়েই কিন্তু আমরা কভার করছি। বলে রাখি যে আমাদের এই পরীক্ষাতে এটা কিন্তু বেশি, এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আমাদের অনার্সে আমরা দেখতে পাই। ঠিক? এবং পাসের ক্ষেত্রে যে প্রশ্ন যেগুলো আসে, যেমন হচ্ছে আমাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে পাবলিশড হয়েছে, কিংবা আমাদের এই কমিউনিস্ট ম্যানিফেস্টোর সঙ্গে সঙ্গে যদি বলা হয় ডাস ক্যাপিটাল কবে রিলিজ হয়েছে, এগুলো আসে। এবং তারও সঙ্গে সঙ্গে তোমাদের আরো বলে দিই, আফ্রিকা ব্যবচ্ছেদ। আফ্রিকা ব্যবচ্ছেদ এই চ্যাপ্টারটাও তোমাদের আমি এই সঙ্গেই পড়াবো। সমাজতন্ত্র এবং সমাজতন্ত্রের সঙ্গে সঙ্গে আমাদের এই আফ্রিকা ব্যবচ্ছেদ, এই দুটো রিলেশন কিভাবে আছে সেটা আমি একটু বলবো, এবং কেন আফ্রিকা ব্যবচ্ছেদ হয়েছিল, এবং ইউরোপিয়ান কান্ট্রিরা কি করে এই আফ্রিকা থেকে অংশগুলো নিতে চেয়ে নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতার সম্মুখীন হয়, এবং যেটা টার্ন নেয়, মানে যেটা একদিকে চলে যায় আমাদের প্রথম বিশ্বযুদ্ধের দিকে। ঠিক একদম সংক্ষিপ্তসার যেটা বললে বোঝায়, আমি ঠিক সেটাই বললাম। তারপরে আমরা ফিরে যাচ্ছি আমাদের প্রথম দিকের শিল্প বিপ্লব এবং সমাজতন্ত্র এই চ্যাপ্টারটার, আর শেষের দিকে আমি অবশ্যই রাখবো আফ্রিকা ব্যবচ্ছেদ। বেশ, এবার দেখো এই শিল্প বিপ্লব, এই ব্যাপারটা কি, কেন, কিভাবে শিল্প বিপ্লব হলো। আমি প্রচুর ছাত্রছাত্রীর খাতা দেখতে গিয়ে দেখেছি ওরা দুটো জিনিসকে গুলিয়ে ফেলে। একটা হচ্ছে শিল্প বিপ্লবের কারণ কি, আর ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হলো, দুটোই ওরা এক উত্তর লিখে দিয়েছে। দুটো উত্তর কখনোই এক হতে পারে না। ঠিক আছে? শিল্প বিপ্লব কেন সংগঠিত হয় আর ইংল্যান্ডেই কেন প্রথম শিল্প বিপ্লব হয়, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে স্পেসিফিক জায়গা, আর একটা জায়গা হচ্ছে সামগ্রিক বিচারে। এই দুটো খালি কথা মাথায় রেখে দেবে। তাহলে শিল্প বিপ্লবটা কি? আগে কি ইন্ডাস্ট্রি ছিল না? শিল্প ছিল না? আমরা যদি হিসেব করি বা দেখতে থাকি যে আমাদের মেসোপটামিয়া, সুমারিয়া বা চীনের সভ্যতা বা আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মানে সিন্ধু সভ্যতায় ইন্ডাস্ট্রি ছিল। আমরা যদি ঋগ্বৈদিক যুগ দেখি, তাতেও দেখি ইন্ডাস্ট্রি ছিল। হতে পারে স্মল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, খুব বড় ইন্ডাস্ট্রি হয়তো ছিল না, কিন্তু ছিল। কিন্তু তারপরে যখন আমরা মৌর্য, গুপ্ত পার হয়ে আস্তে আস্তে ইউরোপের ইতিহাসের দিকে চলে যাচ্ছি, মানে আমি বলতে চাইছি আমাদের, মানে ইংল্যান্ডের যে রাজবংশ টিউডর স্টুয়ার্ট, ঠিক আছে, এই টিউডর স্টুয়ার্ট পেরিয়েও আমরা কিন্তু শিল্প বিপ্লব দেখেছিলাম। এবার প্রশ্ন হচ্ছে, তখন শিল্প বিপ্লব আমরা দেখিনি, আমরা দেখেছিলাম শিল্প। এবার বিপ্লবটা কি হলো? বিপ্লবটা মানে একটা পরিবর্তন আসে। তাহলে আগের যে টার্মসটা ইউজ করছি শিল্প বিপ্লব, আর এখনের মানে আগের যে শিল্প, নট বিপ্লব, আগের যে একটা শিল্প ছিল আর এখনের যে শিল্প বিপ্লব বলছি, দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা বলে দিই যে তখন আমরা খালি শিল্পই বলে গেছি, একবারের জন্য বিপ্লব কথাটাকে উচ্চারণ করিনি। আমরা পরজন বলেছি শিল্পের সমৃদ্ধি ঘটে। আমি একটা ভালো এক্সাম্পল দিই, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। যদি আমরা সামন্ততন্ত্রের পরের যুগটা দেখি, তাই তো, মানে শার্লেমেনের একেবারে তার পুত্রদের ভার্ডুনের চুক্তি সম্পাদিত হওয়ার পরের ইউরোপটাকে যদি দেখি, বা 1453 সালে যদি কনস্টান্টিনোপলকে আমরা দেখি, বা তার আগে দেখি, তখন খালি শিল্পই ছিল। এবার বিপ্লব কথাটা বলা হয়নি এই জন্য, যখন আমাদের রাজা এর মধ্যে আর থাকলো না, মানে রাজা রাজার মতো থাকলো, ঠিক। এবার পাওয়ার এসে গেল কে? ইন্ডাস্ট্রির মালিক, মানে যিনি শিল্পপতি, আর যিনি এই তোমার উৎপাদনটা যিনি করছেন সে হচ্ছে শ্রমিক। তাহলে এবার সম্পর্কটা দাঁড়ালো আমাদের শিল্পের একজন মালিক বা কারখানার মালিক, আর তার আন্ডারে হচ্ছে শ্রমিক, এই দুজনের সঙ্গে রিলেশন। তাহলে এই দুজনের সঙ্গে রিলেশন ব্যাপারটা কিন্তু স্পেসিফিক ভাবে এসছিল যে সময়, তখন কিন্তু অষ্টাদশ শতাব্দী আমরা দোরগোড়ায় চলে গেছি, বা সপ্তদশ শতাব্দীর শেষ।
ঠিক আছে? তাহলে অষ্টাদশ শতাব্দীতে যখন আমরা পৌঁছে গেছি তখনই আমরা বিপ্লব কথাটা বলে ফেললাম। কিভাবে বললাম? যখন ইন্ডাস্ট্রির মানে কারখানার মালিক আর শ্রমিকের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্কে মাঝখানে রাজা কোনোভাবে কাজ করল না। রাজা কাজ করল তখনই যখন রেভিনিউ নেওয়ার পালা এলো। শিল্প মালিকের কাছ থেকে রেভিনিউ নিল এবং শ্রমিক কৃষক রেভিনিউ দিল তখন, তার আগে পর্যন্ত না। তাহলে যে বিপ্লবের মাধ্যমে যে দুটো শ্রেণীর সৃষ্টি হলো, মানে আমাদের ইন্ডাস্ট্রির মালিক, শিল্পের মালিক, শিল্পপতি এবং শ্রমিক, এবং তারপর উৎপাদনে এলো পরিবর্তন। আগে কি হতো? আগে যখন কোনো কিছু উৎপাদন হতো তখন দেখা যেত যে একটা কারখানায় যদি ১০০টা শ্রমিক কাজ করত, এই ১০০টা শ্রমিক তাকে একই রকম কাজ সবাই করত। যেমন কোনো কিছু ম্যানুফ্যাকচার হচ্ছে, দেখা গেল যে একটা বাটি তৈরি হচ্ছে, একটা গ্লাস তৈরি হচ্ছে, ঠিক আছে? একটা খাবার ডিশ তৈরি হচ্ছে। তাহলে ও কিভাবে গলিয়ে তার শেপ দেবে, ঠিক আছে? তার একটা ডিজাইন হবে, সব একটা শ্রমিকই করছে। তাহলে এ করলো কি? এ করলো হচ্ছে ৫০টা থালা বা গ্লাস তৈরি করলো। পরের জন আবার ৫১ নম্বর থেকে ১০০টা থালা সে তৈরি করলো। তাহলে সেও এক কাজ করছে। তাহলে কোনো বিভাজন ছিল না। এটা ভালো করে বোঝো। তখন শ্রম বিভাজন ছিল না। শিল্প বিপ্লবের সময় এলো হচ্ছে কি? শ্রম বিভাজন। যে একজন পুরোপুরি ওয়েল্ডিং কাজ করবে, মানে থালাটা শেপ দেবে, গোল শেপটা দেবে, হলো। একজন কি করবে? ডিজাইন করবে, হলো। তারপর আরেকজন ডিজাইন করবার পরে, ঠিক আছে, তার লংজিভিটি বাড়ানোর জন্য আবার কিভাবে গ্যালভানাইজ করবে বা কেমিক্যাল কিভাবে দেবে, সে কাজটা করবে। তাহলে একটা জিনিসে ৩ টে লোকের কাজ হলো। আবার চতুর্থ লোকটা কি করছে? সেটাকে প্যাকেজিং করছে। থালাটাকে, গ্লাসটাকে প্যাকেজিং করছে এবং ওইভাবে মোড়কে পুড়ে সেটাকে আবার কি করছে? বাজারে ডিস্ট্রিবিউট করছে বা বিক্রি করছে। বাজারে বিক্রি করছে। তাহলে ডিস্ট্রিবিউশনের কাজ সমস্ত কিছু মালিক দিয়ে দিল শ্রমিকদের হাতে। এবার উনি কি করলেন? শ্রমের বিনিময়ে টাকা পয়সাটা তুলতে লাগলেন। এবার বিপদ কি? যেটা আগেও ছিল, পরেও ছিল, সেটা হচ্ছে শ্রমিকের সঙ্গে মালিকের সম্পর্ক ভালো থাকবে। কিছু সমাজতন্ত্রী এরকম চিন্তাভাবনা করেছিল। আবারও বলছি, শ্রমিকের সঙ্গে মালিকের তোমার কি থাকবে? সম্পর্ক ভালো থাকবে। এরকম চিন্তাভাবনা অনেক শ্রমিক নিয়েছিল। কিন্তু দেখা গেছে অনেক তোমার শ্রমিক কি বলছি, অনেক মানুষ বা অনেক সমাজতন্ত্রী নিয়েছিল এই চিন্তাভাবনা। কিন্তু পরের দিকে এই চিন্তাভাবনার ভুলভ্রান্তি বেরিয়েছিল। দেখা গেছিল কারখানায় কাজ করতে গিয়ে একজন তোমার শ্রমিক অসুস্থ হয়ে গেছে। তাকে তার চিকিৎসাটুকু দেখলো, কিন্তু তারপরে সে পঙ্গুই হয়ে রইলো। সে একদম রিজেক্টেড। কারখানায় আর ঢুকতেই পেল না। তাকে পুরোপুরি কি করা হলো? একটা বিছানায় শুয়ে বা একটা ক্র্যাচ নিয়েই তাকে চলতে হলো। তাহলে সেই মানুষটার ভবিষ্যৎ কিভাবে তৈরি হতে পারে? তার জন্য একটা শিল্পের মালিককে, মানে শিল্পপতিকে টাকা দিতে হবে। তার চিকিৎসার ফার্দার খরচা তাকে দিতে হবে। তার পরিবার, সন্তান-সন্ততির যাতে সংসার চলে যায়, তার খরচা দিতে হবে। এইখানে যেটা এলো, সমাজতন্ত্রের মধ্যে ঢুকলো হচ্ছে সোশ্যালিজম। ভালো করে দেখো। কি বললাম? সমাজতন্ত্রের মধ্যে ঢুকে গেল হচ্ছে সোশ্যালিজম। একটা সামাজিক চিন্তাভাবনার কাজ হলো। এটা হচ্ছে বিপ্লবের একটা মস্ত বড় দিক। এবং এই সমাজতন্ত্র ঢোকার পর, এই সমাজ ভাবনাটা ঢোকার পর তাকে নিয়ে অনেক রকম কথাবার্তা হলো। যেমন আমি তোমাকে বলে দিই যে আমাদের সেন্ট সাইমন, ঠিক আছে? সেন্ট সাইমনের কথা আমি বলতে পারি। আমাদের সেন্ট সাইমনের সঙ্গে আমাদের অন্যান্য যে সমস্ত কি বলবো সমাজবিজ্ঞানী ছিলেন, তারা ছিলেন ইউটোপিয়ান সমাজবাদী বা ইউটোপিয়ান সমাজতন্ত্রী। কেন বলছি তোমাকে? তাদের চিন্তাভাবনার মূলেই রয়ে গেছে যে মালিক আর শ্রমিক উভয়ের মধ্যেই সম্পর্ক ভালো থাকবে। কনস্ট্যান্ট, মানে ধ্রুবকের মতো এরা ভাবনা চিন্তা করেছে। তাহলে এদের চিন্তাভাবনায় যেটা এসছে, ইমোশন এসছে বেশি, আবেগটা বেশি কাজ করেছে। তো তার মধ্যে কল্পনা ঢুকে গেছে। তাই এরা হচ্ছে কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদী। ঠিক আছে? চার্লস ফুরিয়ের, সেন্ট সাইমন এই ধরনের সমাজতন্ত্রবাদী। কিন্তু আমাদের কার্ল মার্কস যখন এসেছিল, তিনি বলেছিলেন যে না, সম্পর্কে এরকম অবনতি ঘটতেই পারে। তখন কি করতে হবে? তখন এই শিল্পপতির ভার নিতে হবে। ওই
সংশ্লিষ্ট শ্রমিকের। তাহলে এখানে উনি যেটা নিয়ে আসলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, তাই তো? দ্বন্দ্বমূলক বস্তুবাদ আর বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বটা হচ্ছে আমাদের ধনী দরিদ্রের একটা দ্বন্দ্ব চলেছে। দরিদ্র চিরকাল মনে করেছে যে ধনী মানুষ তাকে শোষণ করেছে। আবার ধনী মানুষ মনে করেছে যে দরিদ্র মানুষ কাজের সুযোগ পাচ্ছিল না, তাকে আমি কাজের সুযোগ করে দিয়েছি। আমি কোনো শোষণই করিনি। আর যদি করে থাকি তাই কাজের সুযোগ করে দেওয়া বিনিময়। আবার এর আরেকটা পাল্টাও আছে, সে লোকটা দক্ষ ছিল বলেই কিন্তু কাজ করতে পেরেছে। তাহলে এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ আর বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, এটা এলো কার্ল মার্কসের চিন্তাধারায়, যেটাকে আমরা বললাম সমাজতন্ত্রে বৈজ্ঞানিক ভাবনা চিন্তা। যাই হোক, খুব সহজে খুব সংক্ষেপে এবার আমি এটা বোঝালাম। এবার আমি শিল্প বিপ্লবের জায়গাটায় চলে আসি। শিল্প বিপ্লব আমাদের ইংল্যান্ডে কেন হয়েছিল? তোমরা বলতেই পারো, যেখানে আমাদের নদীর যে নৈকট্য ছিল, টেমস নদীর নৈকট্য, এবং সেইখানে আমাদের ডকইয়ার্ড মানে পোতাশ্রয় এবং একই সঙ্গে বন্দর, পোর্ট দুটোই ছিল। তাহলে এখানে প্রচুর কুলি লাগে, প্রচুর কাজের লোক লাগে, যারা জাহাজ থেকে মালটাকে নামাবে। এইরকম দক্ষ শ্রমিক এটা ইংল্যান্ডে ছিল এবং সেটাকে তারা কাজে লাগিয়েছিল। এবং এই কাজে লাগানোর জন্য কি হয়েছিল, ইংল্যান্ডে একটা ভিড় জমে গেছিল শ্রমিকদের কাজ পাওয়ার জন্য। তারপরে আবার একই রকমভাবে বলছে যে বড় একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের এই আন্দোলনের সময়, ঠিক আন্দোলন বলবো না, এই শিল্প বিপ্লবের সময় আমরা দেখেছিলাম যে মেটেরিয়ালস, কাঁচামালের যে সরবরাহের ব্যবস্থা, সেটা ইংল্যান্ডে সবচেয়ে ভালো হয়েছিল। কারণ ইংল্যান্ড ঔপনিবেশ বা উপনিবেশ তৈরি করতে গিয়ে প্রচুর জায়গা থেকেই মেটেরিয়ালস নিয়ে এসেছিল। যেমন ধরা যাক ভারত, ভারত তো একটা মেটেরিয়ালস এর কেন্দ্রই হয়ে গেছে, ঠিক? তাহলে এইখানে ইংল্যান্ডে এই কারণগুলো শিল্প বিপ্লবের একটা মস্ত বড় কারণ হয়েছিল। এবার আমি আসি পুঁজিপতি এবং রাজার ব্যাপার। রাজাকে যখন আমি দেখতে পাচ্ছি, রাজার উদ্যোগ ছিল, রাজা শিল্পপতিদের উৎসাহ দিয়েছিল যে তোমরা টাকা ইনভেস্ট করো, ঠিক? তাহলে এই যে ব্যাপারটা, স্বয়ং রাজা, শিল্পপতি, এদের যে একটা উদ্যোগ ছিল, সেটা শিল্প বিপ্লব ঘটিয়েছিল। এবার যদি বলা হয় সামগ্রিকভাবে গোটা ইউরোপে কিভাবে হয়েছিল, গোটা ইউরোপের কথা বলতে গেলে আমি বলবো এখানে প্রচুর পরিমাণে যন্ত্রপাতির উদ্ভব, ফ্লাইং শাটলের মাকু, তাই তো আমরা দেখেছিলাম। তারপর হচ্ছে স্পিনিং জেনি, ঠিক? আমাদের এখান থেকে পাওয়ার লুমের মেশিন, যেখান থেকে কাপড় বেরিয়ে আসছে। যন্ত্রপাতির প্রাধান্য বাড়াটা গোটা ইউরোপকে নাড়িয়েছিল। কিন্তু যেটা হয়েছিল, ইংল্যান্ড এখান থেকে যত তাড়াতাড়ি দ্রুত এটাকে গ্রহণ করেছিল, ইউরোপে ফ্রান্স, রাশিয়া, জার্মানি এরা বিলম্বিত, মানে এরা ৩০ বছর বাদে, ২০ বছর বাদে এরা কাজ শুরু করেছিল। তো এখান থেকে একটা প্রশ্ন আসে, কেন ফ্রান্সে শিল্প বিপ্লব বিলম্বিত হয়েছিল, কেন রাশিয়াতে শিল্প বিপ্লব বিলম্বিত হয়েছিল? তাহলে বিলম্বিত লয়ে চলে যে কাজটা এত আস্তে হয়েছিল, তার পেছনে তো রাজনৈতিক কারণ ছিল। রাশিয়াতে যে জারের শাসন চলছিল, অত্যাচারী জার, তাই তো, শ্রমিকদের উপর অত্যাচার, সেখানে ওরা এসব নিয়ে ভাবতেই পারেন, ওরা সারা সময় যুদ্ধে ব্যস্ত ছিল। ফ্রান্স তখন ওই বিপ্লবকালীন একটা অবস্থা, ঠিক আছে, সাম্যমৈত্রীর স্বাধীনতা দিয়ে ওরা তখন বিপ্লব করছে। এবং যখন ওরা 1800 বা 1820-তে ওরা কাজ করতে আসছে, তখন ওদের কাছে ছিল বলতে স্মল ইন্ডাস্ট্রি, সেখান থেকে ওরা বেরিয়েছে। জার্মানি ইউনিফাইড হয়েছে 1870, তোমরা এটা দেখো। তার আগে জার্মানি যার আন্ডারে ছিল প্রাশিয়া। তো সেখান থেকেও যেটুকু যা শিল্প ছিল, ওটা হচ্ছে কনজিউমার, মানে নিত্য প্রয়োজনীয় একটা ব্যাপারে কাজ করেছিল। সেখান থেকে বেরিয়ে এসে শিল্পটাকে বৃহৎ করার যে জায়গাটা এসেছিল, অবশ্যই এই গুণটা যাচ্ছিল আমাদের বিসমার্কের জন্য। বিসমার্ক সেখানে উৎসাহ দিয়েছিল, বিসমার্ক সেটা চেয়েছিল, এবং বিসমার্ক এটা অ্যাডপ্ট করেছিল। একটা শ্রমিক কাজ করলে, সে অসুস্থ হয়ে পড়লে শিল্পপতি তার জন্য কি ভাববে। এবং শিল্পপতির চেয়েও বড় কথা হচ্ছে, জার্মান হচ্ছে সেই কান্ট্রি, রাষ্ট্রের হাতে ভার নিয়েছিল এই ইন্ডাস্ট্রিজ, ঠিক, যেখানে রাষ্ট্র ভাবনা চিন্তা করেছিল, ঠিক। তাহলে জটিল ব্যাপারগুলোকে
চেষ্টা করছি খুব সহজভাবে ইকোনমিক্সের পরিভাষায় ব্যক্ত করার, যেটা তোমাদের অনেক সহজ লাগবে। অনার্স এবং পাস এই দুটো স্টুডেন্টই আমি দেখেছি এই চ্যাপ্টারে খুব দুর্বল। মানে আমার যতদূর স্কুল সার্ভিস করানোর আমার অভিজ্ঞতা, আমি তাদের দেখেছি। এমনকি এই চ্যাপ্টারটা যখন আমাদের ওই অপশনাল হিস্ট্রিতে আসে, তাতেও দেখেছি ওরা কিন্তু খুব ভালো কনসেপ্ট ওদের নেই। ছোট, ছোট জায়গাগুলোতে হয়। সেজন্য আমি তোমাকে বলে দিই, আমার এটা মত। মানে আমি এখন এত বছর বয়সে এটা উপলব্ধি করেছি যে যখন কেউ হিস্ট্রি অনার্স নেবে, তাকে ফার্স্ট সাবজেক্টে রাখতে হবে আমাদের ইকোনমি, আমি মনে করি। কারণ ইকোনমিক্স ছাড়া তুমি চলতে পারবে না। এবং অবশ্যই নিতে পারো তোমরা পলিটিক্যাল সায়েন্স, কিন্তু দেখা যায় কলেজগুলো ভীষণভাবে ইনসিস্ট করে পলিটিক্যাল সায়েন্স নাও। যে পলিটিক্যাল সায়েন্স আছে তুমি বুঝে যাবে হিস্ট্রি পড়তে গিয়ে, কিন্তু ইকোনমিক্স তুমি বুঝতে পারবে না। ইকোনমিক্সকে তোমার গ্রহণ করতেই হবে। তাই হোক, এবার আমরা যেখানটায় বলবো, যে আমি বলেছিলাম যে যন্ত্রপাতির ব্যাপার, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ ছিল শিল্প বিপ্লবে। মানে ম্যানুফ্যাকচার মানে উৎপাদন, এবং সেটাকে যখন আমরা প্রয়োগ করছি তার ব্যাপারে। সেখানে বলছে যে গুণগত মানের ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তন দেখা গেছে। কেন দেখা গেল এর গুণগত মান? কারণ তখন প্রচুর পরিমাণে যন্ত্রপাতি হয়েছে। সেই যন্ত্রপাতি আসাতে তার শেপ অনেক বেশি নিখুঁত হয়েছে, পারফেক্ট হয়েছে। কোনোটাকে বড় করা, কোনোটাকে ছোট করা, কোনোটাকে মিডিয়াম করা, যে কোনো শেপে। ধরো একটা জার, একটা গ্লাস, তার অনেক রকম শেপ আনা হয়েছে। একটা কাপড়, একটা বাচ্চাদের জন্য, একটা বড়দের জন্য, সেটাকেও রাখা হয়েছে। আবার দেখা যাচ্ছে একটা ১৪ বছরের ছেলে, তাকে, বা একটা ১৪ বছরের মেয়ে, তার কাপড়ের কি হবে, কি হতে পারে, কি করলে সে যদি একটু বড় হয়ে যায় কাপড়টা, সেটাকে সে ছোট করে পরতে পারবে। বহু রকম, বহু রকম। এটা তো বললাম দৈনন্দিন ব্যাপারে। একটা জাহাজ, ঠিক আছে? সে কিভাবে তার গিয়ারগুলোকে ঘুরিয়ে অনেক তাড়াতাড়ি যেতে পারে। তখন সেই মেশিনারি জিনিস অনেক, অনেক উন্নত হয়েছিল। তাই তো? এবং দ্রুত কাজ হচ্ছিল। একটা পাওয়ার লুমে কাপড় একদিনে যা উৎপন্ন হতো, তা আগে হতোই না। এবং সেটা নিয়ে আসা মাত্রই হট কেকের মতো সেটা বিক্রি হয়ে যাচ্ছে। কি? এবং আরেকটা ব্যাপার আমি বলব, যে দ্রুত ইউরো বাজার ধরতে পেরেছিল। তাই না? বাজার না ধরতে পারলে কিন্তু শিল্প বিপ্লবের দাম নেই। এবং সেটা বিক্রি হয়েছিল, পণ্য বিক্রি হয়েছিল, এবং তার মুনাফাটা পেয়েছিল শুধু শিল্পের মালিক না, অনেকটা হলেও পেয়েছিল আমাদের সংশ্লিষ্ট দেশের রাজা, ঠিক আছে? বা রাজপরিবার। এবারে তাহলে এটা বোঝা গেল। মাত্র ৪ টে বা ৫ টা লাইনের মধ্যে এটা কিন্তু খুব সহজ করে বুঝিয়েছি। এবং লক্ষ্য করে দেখো, কোনো হিস্টোরিয়ানের কোটেশন আমি এখানে ইউজ করিনি। অষ্টাদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ডে ১ম শিল্প বিপ্লব ঘটে, এবং বলে দিই এই পর্বটাকে আমি বলতে পারি ১৭৬০। আর যখন ১৭৬০ থেকে এটা ১৭৮০ র দিকে গেল, তখন তাকে কি হলো? টেক অফ বলি আমরা। টেক অফ। টেক অফ মানে হচ্ছে উড্ডয়ন পর্ব। তাহলে উড্ডয়ন পর্ব মানে কি? উড়ে যাওয়া। একটা প্লেন উড়তে গেলে চারিপাশটা যেরমভাবে ঘোরে, তাই তো? চারিপাশ ঘুরছে। ঘোরার পর সে কি করে? তার মোশনটাকে নিয়ে নেয়, তার গতিটাকে নিয়ে নেয়, তারপর সে উড়ে যায়। সে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ২০ বছর সময় নিয়েছিল। ১৭৬০ থেকে ১৭৮০ তে, এবং ২০ বছরে সে স্পিড নেওয়ার পরে বেরিয়ে গিয়েছিল সেই গতিতে। এবং যে গতি আমাদেরকে কি করেছিল? সারা ইউরোপ ও বিশ্ব ইতিহাসে শিল্প বিপ্লবকে আমরা অনুভব করতে পেরেছিলাম যখন এই টেক অফ পর্বটা হয়েছিল। মনে থাকবে? টেক অফ ব্যাপারটা বললাম। এবার আমরা চলে আসি পরের পর্বে, যে আমাদের কৃষি বিপ্লব, এর সঙ্গে কাজ করেছিল আবার কৃষি বিপ্লব। এবার কৃষি বিপ্লবের সময় দেখা গেছিল যে ট্রাক্টর, সে ট্রাক্টর অনেক বেশি দ্রুতগামী হবে। ঠিক তার নিচের দিকটা ভারী করে ওপর দিকটা হালকা করার ব্যবস্থা করা হয়েছিল। ঠিক না? যেটা সোভিয়েত রাশিয়ার মডেলে পাই, কোলখোজ জমি বা যৌথ খামার যে ব্যবস্থা, ঠিক আছে? সেখানে আমরা এটাকে কিন্তু দেখেছিলাম যে কৃষি বিপ্লব ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে একটা মস্ত বড় কাজ করেছিল। এবার আসছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। কারণ আমরা ইংল্যান্ডকে বলতাম হচ্ছে সমুদ্রের রানী, তাই তো? তারা বিভিন্ন রকমের পথ জানতো। উন্নত মানের জাহাজ নিয়ে তারা কিন্তু একটার পর একটা উপনিবেশে
এটাকে বিক্রি করতে পেরেছে। এবং পাশাপাশি ছিল সরকারি পৃষ্ঠপোষকতা। তাহলে সরকারি পৃষ্ঠপোষকতা বোঝাতে গেলে আমরা যেটা আগে দেখেছিলাম যে টিউডর যুগ, ইংল্যান্ডের ইতিহাস, যেটা আমরা সেকেন্ড ইয়ারে পড়তাম, সেই টিউডর যুগ এবং তারপরে ছিল স্টুয়ার্ট যুগ, এবং টিউডর স্টুয়ার্টের পরবর্তী ধাপে আমরা দেখেছিলাম যে পরের রাজারা, মানে যখন আমরা এলিজাবেথকে দেখেছিলাম, এলিজাবেথের সেরকম ভাবে ইচ্ছে ছিল যে এই মার্কেট ওপেন হোক, তাই তো, খুলে যা, বাইরের বহির্বিশ্বে বিজনেস করুক, এবং সেটা করতে করতে ইংল্যান্ডে কি বলবো একটা সরকারি পৃষ্ঠপোষকতা এই রাজা বা রানীর তরফ থেকে হয়েছিল। আমরা যেমন দেখতে পাই ভারতের আহ, চরম পর্বটা, মানে যখন নন কোঅপারেশন মুভমেন্ট হচ্ছে, তাই তো, বা তারও আগে যদি আমরা দেখে নিই যে আমাদের স্বদেশী বয়কট আন্দোলন চলছে, যেখানে ইন্ডাস্ট্রিটাকে আমরা খুব ভালো করে প্রত্যক্ষ করতে পেরেছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রি কি উন্নত ছিল, তখন এই যে রাজারা, তাই না, আমাদের পঞ্চম জর্জ বা ষষ্ঠ জর্জ, ওইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওইখানটা তুমি বুঝতে পারবে যে ওরা কিন্তু ভারতের ব্যবসাটাকেও ট্যালি করেছিল, দেখেছিল যে ওদের ব্যবসায় কি ভালো আছে, তাই তো। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের এই জায়গাটা তখন তারা ঠিক করলো শুধুমাত্র এই মেশিনারি পার্টস যেটা আমরা কারখানার কাজে লাগাচ্ছি, তাছাড়া আমরা আরেকটা কাজে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অস্ত্র, তাই তো। অস্ত্রের কাজেও কিন্তু এই মেশিনারি পার্টস কাজ করেছিল, এবং সেখানেও তারও একটা ইন্ডাস্ট্রি ছিল। ধরো বন্দুক তৈরির কারখানা, তাই তো, আমাদের তরবারি তৈরির কারখানা। এবার তরবারিগুলো তো তখন যুদ্ধে ইউজ হতো সেই তুলনায় অনেক কম, তখন বন্দুকের ইউজ হচ্ছে অনেক বেশি, ঠিক আছে। তারও একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল। ফ্রান্সে কেন হয়েছিল? ফ্রান্সে আমি বলে দিয়েছিলাম, ফ্রান্সের কারণ হচ্ছে আমাদের অভিজাত যারা ছিল, ফরাসি অভিজাতি মানা অ্যারিস্টোক্র্যাট লোক, তাদের হাতে জমি প্রচুর ছিল, এবং তারা সে জমিটাকে চাষের কাজেই ব্যবহার করবে ঠিক করেছিল, শিল্প বাণিজ্যের কাজে ব্যবহার করবে না, ঠিক আছে। আবারও বলছি, তারা ঠিক করেছিল জমিটাকে কিসের কাজে ব্যবহার করবে? চাষের কাজে, শিল্পে বাণিজ্যের ক্ষেত্রে না। যার জন্য কি হয়েছিল, ওইখানে টাকা এবং জমি কুক্ষিগত হয়ে গেছিল অভিজাতদের হাতে, এবং তাদের সেই পথে নিয়ে আসতে আমাদের অনেকটাই বিলম্ব হয়েছে, অনেকটাই দেরি হয়েছে। তাহলে 1760 থেকে 1780 ইংল্যান্ডের যদি ধরি, তাহলে সেটা গিয়ে পৌঁছলো কখন? ফরাসি বিপ্লবের সময়, মানে 1789 এর পর, 90-91 সাল, ঠিক। এবং সেটা ধরে রাখো 1795 একটা ঠিকঠাক জায়গায় গিয়ে পৌঁছলো। এবার বলছে কৃষকদের জমির মালিকানা লাভ আর শিল্প শ্রমিকের ভিত্তিতে অনাগ্রহ, ঠিক। কৃষক এটা মনে করেছিল যে আমার জমি আছে, এই জমির উপর আমি ফসল ফলাতে পারি, এই ফসলের লাভটা কি, আমি একটা অংশ নিজে খেতে পারি, বাকি আমি বিক্রি করে দিতে পারি। কিন্তু আমি ইন্ডাস্ট্রি করলে ইন্ডাস্ট্রিতে আমি কি তৈরি করব যা আমি পরিবারের জন্য ব্যবহার করতে পারি, এটা ওদের মনে হয়েছিল। ওদেরকে একটা সেভাবে গাইড করা সেরকম হয়নি। যখন অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনস সামনে এসেছিল, তখন ওরা একটু একটু করে বুঝতে শিখেছিল, কিছু বুদ্ধিজীবী লোক যখন তাদের ব্যাখ্যা করেছিল। যেমন মারে গুডউইন বলে একজন হিস্টোরিয়ান দেখিয়েছিল যে পরিস্থিতি এমন হয়ে গেছিল যে আলু নেই ফ্রান্সে, ফ্রান্সকে আলু আনতে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, কানাডা থেকে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র নামটা হয়নি। তার জন্য ফরাসিরা পোতাতো, যেটা আমরা বলি ওদের ভাষায়, ওরা আরেকটা বলে হচ্ছে কানাডা, যেহেতুটা কানাডা থেকে এসেছিল, ঠিক। তাহলে এবার দেখো, তাহলে একটা অনীহাই ছিল বরাবর ইন্ডাস্ট্রির দিকে, যেটা ছিল ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রি। সুতো সুতো তৈরি হচ্ছে, কটন, তার ইন্ডাস্ট্রি ছিল। এবার বলছে ফ্রান্সে উন্নত মানের কয়লার একটা অভাব ছিল। এবার আমি তোমাকে বলে দিই, ফ্রান্সের যে দুটো জায়গা জার্মান আমাদের দখল করে নিয়েছিল বিসমার্কের সময়, ওই দুটো জায়গায় হাতছাড়া হয়ে গেছে। কি সেই দুটো জায়গা, ঠিক, এটা তোমাদের ভাবতে হবে। বলে দিই, এই দুটো জায়গার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে আলসা, আর ঠিক তার পরের জায়গাটা হচ্ছে লোরেন, তাই না।
তাহলে তো ছিল। এবার এখান থেকে কয়লা ছিল, উন্নত মানের না হলেও প্রচুর কয়লা ছিল। পরে যখন এটা বিসমার্কের হাতে যায়, সেই ইন্ডাস্ট্রিকে অনেক বড় করে দিয়েছে। তাহলে যা দাঁড়ালো, রাজা কোনো রকম কি বলবো উদ্যোগ ছিল না। অভিজাতদের হাতে মানে অ্যারিস্টোক্র্যাটদের হাতে অর্থ ছিল, জমির মালিকানা ছিল। তারা কৃষকদের এটাই বুঝিয়েছিল, জমি আছে, তুমি চাষ করছো, তুমি পাচ্ছ, ফসলের ভাগ পাচ্ছ, আমি আমার এই জমি থেকে রোজগার করছি, এই ভালো, কোনো দরকার নেই ইন্ডাস্ট্রির দিকে যান, বা ইন্ডাস্ট্রি কথাটা তার সঙ্গে তুলেই ধরেনি। ঠিক আছে, এই চলছিল, যার জন্য এটা অনেক ডিলে হয়ে গেছিল এবং ফ্রান্সকে ঘুরে দাঁড়াতে অনেকটাই সময় নিতে হয়েছে। হয়ে গেল। এবার দেখো ফ্রান্সে শিল্পায়নটা হলো কখন, যখন আমাদের অর্থমন্ত্রী ক্যালন এলো, তাই তো? তাহলে আমরা দেখেছিলাম যে ফ্রান্সের চারজন অর্থমন্ত্রীকে বসিয়েছিলেন কে? লুই 16, কেলগ, ব্রিয়া, ঠিক আছে, মনে পড়ছে এদের কথা? এবং সেখানে একজন অর্থমন্ত্রীর কথা বলতে হবে, যিনি কিন্তু ষোড়শীর কানে এই কথাটা দিয়েছিলেন যে আপনি অর্থ যদি সত্যি সত্যি লগ্নি করতে চান, শিল্পে করুন। এবং ক্যালোনি হচ্ছে সেই লোক, ষোড়শ লুইকে আমাদের উৎসাহিত করেছিল শিল্পায়নের জন্য। এবং ইংল্যান্ড থেকে যন্ত্রপাতি এবং যারা গবেষক মানে বিশেষজ্ঞ এক্সপার্ট, তাদেরকে উনি ফ্রান্সে নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন যে আমরা কলকারখানা বানাতে পারবো, দেখুন প্রচুর উন্মুক্ত জমি আছে। তাহলে রাজার যে নিজস্ব জমি, তার উপরে কলকারখানা হোক, এরকমই একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এবং কি বলবো, সেইখানে ক্যালন আর ষোড়শীর নিজের ইচ্ছে থাকলেও, ওই যে বললাম অভিজাতদের ইচ্ছা না থাকা, এটা কিন্তু বাধাপ্রাপ্ত হলো। নেক্সট, তারপরে চলে যাই টেক অফ। টেক অফ যেটা আমি বুঝিয়েছিলাম, এবার টেক অফ উত্তরটা করতে গেলে তোমাকে কি করতে হবে, নাম্বার ভালো করবার জন্য জানতে হবে কিছু, তোমার এখানে কি বলবো স্পেসিফিক ভাবে স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম, মিউল, পাওয়ার লুম, ফ্লাইং শাটেল, এইগুলোর কথা নিয়ে আসতে হবে। এই যন্ত্রগুলো আবিষ্কার হয়েছিল, তাই তো? পাওয়ার লুম মেশিনে কাপড় হয়, তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, স্পিনিং জেনি যেটা ঘুরে, ফ্লাইং শাটলে মাকু যেটা ঘুরে গিয়ে একটা জায়গা থেকে একটা জায়গা অব্দি আসে। ঠিক আছে, বস্ত্রশিল্পের এক বিপ্লব ঘটে যায় এবং প্রধান শিল্পের মধ্যে কয়লা, লোহার, ইস্পাত আমাদের মূল ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়ায়। আবার বলছি, কয়লা, লোহা এবং সঙ্গে সঙ্গে হচ্ছে ইস্পাত। ইস্পাত মানে হচ্ছে স্টিল, তাই তো? তবে বাসনপত্রের ক্ষেত্রে স্টিলের ব্যবহার বেশি, কয়লার ব্যবহার বুঝতেই পারছো, কারখানা আমাদের দৈনিক জীবনে লাগে। আর লোহা দিয়ে তো কি না হয়, কাঠের জমি থেকে আরম্ভ করে অস্ত্র সবই তৈরি হয়। এবার দেখো আমাদের ফরাসি সম্রাট নেপোলিয়নও কিন্তু যখন নিজে পাওয়ারে এসেছিলেন আমাদের, তখন উনি চেষ্টা করেছিলেন 1807 সালের পর থেকে যে ফ্রান্সে একটা বড় রকমের শিল্পের উদ্যোগ হোক। ঠিক আছে, এবং তার মহাদেশীয় যে অবরোধ ব্যবস্থাটা ছিল, এটার মূলে ছিল ফ্রান্সের শিল্পটাকে উন্নত করা এবং একই রকমভাবে ব্রিটেনের ব্যবসা বাণিজ্যটাকে নষ্ট করে দেওয়া। এই শিল্পোদ্যোগে তিনি এটাও করেছিলেন, যারা ইন্ডাস্ট্রির মালিক, যারা নামবে কাজে, তাদের সুদটা, ইন্টারেস্টটা খুব কমে করে উনি কি করেছিলেন, ওদের উৎসাহিত করেছিলেন। নতুন নতুন যন্ত্র আবিষ্কার করবার জন্য বৈজ্ঞানিকদের উৎসাহিত করেছিলেন। ঠিক, এবং এই সময় হিস্টোরিয়ানরা বলছে যে চোরাপথে বহু যান্ত্রিক কৌশল ইংল্যান্ডে আসতে থাকে এবং তারই সময় শিল্পায়নের গতিটা আবার কি হয়ে যায়, মন্থর হয়ে যায়। উদ্যোগ নিতেন ঠিকই, কিন্তু খুব ধীরে ধীরে। তাহলে ফ্রান্সে প্রকৃত শিল্পায়নটা কখন শুরু হলো? আমি তোমাদের জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম নাগরিক রাজা কাকে বলে, ঠিক মনে পড়ছে? এবং সেই নাগরিক রাজার জায়গায় বা কে এসেছিল, তখন তোমাদের এই লুই ফিলিপের নামটাই মনে পড়ে, তাই তো? লুই ফিলিপ, হ্যাঁ স্যার, ইনি তোমাদের নাগরিক রাজা ছিলেন। এই ভদ্রলোক
আমাদের একেবারে নিজের থেকে উদ্যোগ নিয়ে অর্থমন্ত্রীকে ডেকে টাকা নিয়ে এসে তুলে দিয়েছিলেন কাদের হাতে? শিল্পপতিদের হাতে, যে তোমরা শিল্পায়ন শুরু করো। ঠিক আছে? এবং প্রচুর সুযোগ ওদের দিয়েছিলেন এই কাজের জন্য, এবং একটা শিল্প সংস্থা তৈরি করা হয়েছিল। এবং সেই সময়ে আমাদের যে ব্যাংক ব্যবস্থা ছিল, নেপোলিয়নের সময় যেমন ব্যাংক অফ ফ্রান্স তৈরি হয়েছিল, সেখান থেকে কি করেছিল, খুব খুব কম সুদে, কম ইন্টারেস্টে, একদম নামকে আসতে তোমার সেই ইন্টারেস্ট দিয়ে ওদেরকে টাকা দেওয়ার কথা বলেছিল। কিন্তু যেটাই উনি করুক, তার একটা ফল উনি নিজের চোখে জীবদ্দশায় দেখে গেছিলেন। ওনার সময় রেলপথ, রেল শিল্পটা কিন্তু সত্যিকারের যাকে বলে একটা হাইট অফ পারফেকশন, মানে একটা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। ঠিক? তাহলে লুই ফিলিপ আমরা জানি তিনি নাগরিক রাজা, মানুষের জন্য কাজ করবেন, এবং তার শিল্পোদ্যোগে সবচেয়ে বড় জায়গাটা কি ছিল? আমাদের রেলপথ। ঠিক আছে? দেওয়া আছে এখানে। এইবার যেটা বলবো সেটা হচ্ছে, এই সময় যে ঋণ দেওয়া হতো তাকে বলা হতো ক্রেডিট মবিলিয়ান। ঠিক আছে? আর তার সঙ্গে আরেকটা কাজ করা হতো, সেটা হলো ক্রেডিট ফসিয়া। এই কোশ্চেনটা আমার যতদূর মনে আছে পাশে দিয়েছিল 2009। ঠিক আছে? যদি প্রিভিয়াস ইয়ার ঘাটো, দেখবে কোশ্চেনটা দিয়েছে। স্যার এটা আমাদের তো এমসিকিউতে আসবে, তাহলে আমি কি লিখলে ফুল মার্কসটা পাবো? কোনটা ওরা উত্তর নেবে? তোমাকে জানতে হবে এর মূল তথ্যটা। এটা তৃতীয় নেপোলিয়নের সময় হয়েছিল, এটা হচ্ছে সবচেয়ে পার্টের সহজ কোশ্চেন। যদি বলা হয় কার সময় হয়েছিল, তুমি উত্তর করে দিতে পারবে তৃতীয় নেপোলিয়ন, ফ্রান্সের রাজা, আমাদের নেপোলিয়ন বোনাপার্টের নাতি। ঠিক, সঠিক উত্তর। কিন্তু জিনিসটার ডেফিনেশনে যে একটা একটা লাইনে তোমাকে বার করতে হবে, তখন তুমি জানবে যে আমাদের ব্যাংক এখানে জড়াবে। ঠিক? এবং ব্যাংক জড়ানোর পরে অর্থ লগ্নির একটা ব্যাপার আছে, এটা বাণিজ্যিক হবে, লগ্নির ব্যাপার আছে। এবং সেখানে সে বাণিজ্যটাকে সম্প্রসারণের কাজে যখন তোমাকে ঋণ দেওয়া হবে, সেটা হচ্ছে ক্রেডিট মবিলিয়ান। দেখো, ক্রেডিট মানে আমরা জানি ঋণ দেওয়া, বুঝে গেলাম। তাহলে তুমি শিল্পোদ্যোগের কারণে তোমাকে যখন দেওয়া হচ্ছে ঋণ, তখন হয়ে গেল ক্রেডিট মবিলিয়ান। বেশ। আবার যখন তুমি কিছু করতে যাচ্ছ, তোমাকে ব্যাংক উদ্যোগ দেখাচ্ছে না যে টাকা দেবে, তখন তুমি নিজের সম্পত্তি, পার্সোনাল সম্পত্তি ব্যাংকে বন্ধক দিলে, যাকে আমরা এক কথায় বলি মর্টগেজ। সেটা দেওয়ার বিনিময়ে যে ঋণটা তুমি পাবে, ক্রেডিট ফসিয়ার বা ফসিয়ার, তাই তো ফরাসি ভাষায়। বোঝা গেল? এবার আছে আমাদের এই বিসমার্কের ভূমিকা ইন্ডাস্ট্রিতে, তাই তো। বিসমার্ক যেটা করেছিল, বিসমার্কের মন ছিল কোথায়? প্রথম হচ্ছে ব্যাংক, পেয়ে গেলাম ব্যাংক, ব্যাংক ব্যবস্থাটাকে পুনর্গঠন করা। ২ নম্বর ছিল যাতায়াতের জন্য মানুষ সবচেয়ে সহজ পথ হিসেবে রেলপথকে বেছে নেয়। রেলপথ, এবারে রেলপথটা আরো বেশি দূর বিস্তৃত করা, তবে অলীকভাবে নয়। যেমন আমি তোমাকে বলে দিচ্ছি, আমাদের কাইজার উইলিয়াম টু, যিনি আমাদের কাইজার বা রাজা ছিলেন, সে যেটা ঠিক করেছিল যে বাগদাদের সঙ্গে রেলপথ ঠিক হবে এবং এটা আরো দূর বিস্তৃত হবে। বিসমার্ক কিন্তু এরকম ভাবনা চিন্তা করেন। ঠিক আছে? একটা গোটা জার্মানের মধ্যে দিয়ে এই পথটাকে বিস্তার করার জন্য উনি দেশের মধ্যে আগে ভেবেছিলেন, তারপরে বিদেশের চিন্তা ভাবনা উনি করেছিলেন। যেমন আমি তোমাদের বলি, যেটাকে আমরা বলি হচ্ছে পাতাল রেল, তাই তো? এই চিন্তা ভাবনাও কিন্তু বিসমার্কের মাথায় এসেছিল। এবার বলছে শিল্প সংরক্ষণ নীতি। আমরা ইকোনমিক্সের পরিভাষায় দুটো জিনিস পড়ি, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স, মানে শিল্প লাইসেন্স নীতি। আর একটা হচ্ছে শিল্প সংরক্ষণ নীতি, মানে ইন্ডাস্ট্রি যেখানে মেনটেনেন্স, তাকে সংরক্ষণ করা হবে। এটার জন্য একটা বড় রকমের খরচ হয়, তার জন্য একটা টাকা লগ্নি করার কথা বলেছিল বিসমার্ক। এবং একই সঙ্গে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা থেকে যন্ত্রপাতি আমদানির কথা বিসমার্ক বললেন, যে শুধু ইংল্যান্ড বা ফ্রান্সের আশায় বসে থাকলে হবে না। ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের কাছেও যথেষ্ট পরিমাণে ভালো মেশিনারি টুলস আছে, সেটা আমাদের দরকার। এবং
একই রকমভাবে জার্মানির বিজ্ঞানীদের যেটা বলেছিলেন যে আপনারা টেকনোলজিটাকে আরো কিভাবে উন্নত করতে পারবেন। টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি, তাই তো? তো সেই প্রযুক্তিবিদ্যার প্রোগ্রেস মানে উন্নতির জন্য বিসমার্কের একটা উদ্যোগ ছিল। এটাকে বলে হচ্ছে সত্যি কথা বলতে চ্যান্সেলরের উদ্যোগ। এটাকে বলে চ্যান্সেলরের উদ্যোগ। যেটা বিসমার্ক করে দেখাতে পেরেছিল ওই সময়। এবার আমি এটা মুখে আলোচনায় আগে বলে দিয়েছিলাম যে রাশিয়াতে এটা কেন হয়েছিল। কারণ রাশিয়া মানেই জারের শাসন। আর জারের শাসন মানেই এখানে পুরো ব্যবস্থাটাই একটা ফিউডালিজম মানে সামন্ততান্ত্রিক ব্যবস্থা। এখানে প্রচুর জমিদার আছে, তাই তো? এই জমিদারের যে কি বলবো তাদের যে সংগঠনটা এবং সেখানে আমরা কি বলতাম মির, তাই তো? এবং তাদের ডুমা, মির আর ডুমা দুটো জিনিস কাজ করতো ওদের। এবার কৃষকদের উপরে অকথ্য অত্যাচার ওরা করত। তো এখানে ওদের সবচেয়ে আয়ের বস্তু কোনো কৃষক ছিল না। ওরা কৃষকদের রিজেক্টই করে দিত। একেবারে না হলেই নয়, তখন কৃষক নিত। ওরা এখানে নিত হচ্ছে ভূমিদাস। সার্প, রাশিয়ান ভাষায় এটাকে বলে তার্প। ঠিক আছে? এদের কাজে লাগাতো অনেক কম টাকার বিনিময়, অনেক কম পয়সার বিনিময় এদের দিয়ে শ্রমের কাজটা করে নেওয়া যেত। এবং এখানে তোমার কৃষক সেকেন্ডারি ছিল। এবার দুটো ভাগে এখানে কাজ চলতো। একটা হচ্ছে যিনি মালিক সামন্তপ্রভু আর তার আন্ডারে যে যেত সে হচ্ছে ভূমিদাস। দেখো এখানে মেনশন করে দিয়েছি বিভক্ত দুটো ভাগে সামন্তপ্রভু আর ভূমিদাস। এবার সামন্তরা কোনো শিল্প নিয়ে ভাবে না। সামন্তরা ভাবে শ্রম মানে আমি শ্রমটা বাড়াবো মানে কৃষক কৃষকের কাছ থেকে শ্রম নেব, বেতনটা দেবো হচ্ছে কম। যার জন্য ওদের বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না ইন্ডাস্ট্রি নিয়ে। তারা কারখানা গিয়েছিল না? ছিল, অবশ্যই ছিল। এবং সেই কারখানায় যারা কাজ করত তাদের জীবন কি দুর্বিষহ ছিল তোমরা ভাবতে পারবে না। আমি যখন রাশিয়াটা পড়াবো তখন তোমরা খালি শুনবে। সেখানে একটা বিখ্যাত বই আছে আমাদের ম্যাক্সিম গোর্কির, যার নাম হচ্ছে মাদার। এই যে মাদার বা মা যাকে বলা হচ্ছে তার ছেলে পাভেল, তাই তো? এই কি অবস্থা, বাবা এবং ছেলে আমাদের রাশিয়ান মদ ভদকা খেয়ে ফিরতো, তুমুল কাণ্ড। ঠিক আছে? এবার বাবা মায়ের উপর খেলা মানে অত্যাচার করেছে দেখে পাভেল এতটাই রেগে গেল, একটা বড় হাতুড়ি বসিয়ে দিল ওর মাথায়, বাবার মাথা। তো তাতে কি হলো, স্পট ডেট, মৃত্যু হলো। তো পাভেল তারপর যখন আবার কারখানায় যোগ দিল এই সাময়িক বিপর্যয়টা কাটিয়ে, তখন মা তাকে কিভাবে ওই রুটি দিতে দিতে পাভেলের বন্ধুদের ওখানে কারখানার লোকেদের এই বিপ্লবের একটা কি বলবো বার্তা পৌঁছে দিল। অসাধারণ। ম্যাক্সিম গোর্কি মাদার, যেটা রাশিয়ান ভাষায় বলেছে সা, সা বলে আর কি, সেটাতে তোমরা পড়লে বুঝতে পারবে যে কি অবস্থার কি পরিস্থিতি ছিল। যাই হোক, এবার আমরা এখানে যেটা দেখলাম যে অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা এবং একটা পরিবহন ব্যবস্থাও এখানে কি ছিল, আমাদের ভালো ছিল না। সে মেট্রো রাস্তা তার কোনো উন্নতিই নেই। এবং দেখা গেছে যে বিপ্লবের সময় যারকে মেরে ওটা মেট্রো রাস্তার মধ্যে ফেলে রেখেছে, তাকে বিন্দুমাত্র সম্মান জানানো হয়নি। এবার আসছে ক্যাপিটাল। ক্যাপিটাল থাকলেও ক্যাপিটালের মানে রাজ পরিবারের কাছে, সামন্ত বা জমিদারের কাছে কুক্ষিগত, ও খরচ করবে না, ইনভেস্ট করবে না। ঠিক আছে? এবং সেই সঙ্গে সঙ্গে ছিল সস্তা মূল্যের কিছু ক্রেতা। সস্তা মূল্যের ক্রেতা থাকায় ওরা মনে করেছিল তবে আমি ভালো জিনিস বানাবো কেন কারখানায়, তার কিনবে কি, না কিনলে তোমার পুরোটাই লস। এবং আমাদের কি বলবো সেরকম শ্রমিক, সেরকম শ্রমিক মানে শ্রমিক দু ধরনের শ্রমিক হয়, এটা তোমাদের বোঝাতে হবে। একটা হচ্ছে শিল্পী শ্রমিক। শিল্পী শ্রমিক মানে যে কিছু সৃষ্টি করতে পারে একটা মডেল দেখে। আরেকজন যে ভারী জিনিস বয়ে নিয়ে যায়, সেও শ্রমিক, সেও তার তো শ্রম, কিন্তু সেটা কি হলো, সেটা হচ্ছে আমাদের আমাদের একটা মুটের কাজ হয়ে গেল। যে অর্থে বলা হয় শিল্পের মাধ্যমে শ্রম, সেটা হলো না। তারা রাশিয়া এই নিয়েই ছিল। ঠিক আছে? যার দ্বিতীয় আলেকজান্ডার যখন উনি এলেন, এই লোকটাই আলো দেখালেন, উনি মুক্তি দিলেন, ভূমিদাসদের পুরো মুক্ত করলেন এবং এনার সময় উদ্যোগ হলো এবং আমাদের বিলম্বিত হলেও রাশিয়াতে শুরু হয়ে গেল ইন্ডাস্ট্রি। মনে থাকবে এটা, কারণ
উনি প্রথমেই যোগাযোগের জন্য রেলপথটাকে অনেক গুরুত্ব দিয়েছিল এবং রেলপথকে গুরুত্ব দিতে গিয়ে উনি কয়লা, লোহা, ঠিক আছে, কয়লা, লোহা, ইস্পাতের উপর জোর দিয়েছিল। দেখো, কয়লা, লোহা, ইস্পাতের কথা তোমরা সবচেয়ে ভালো পাবে যদি মার্কসের ক্যাপিটাল পড়ো। মার্কস বলেছিল যে দেশে কয়লা আছে, লোহা আছে আর ইস্পাত আছে, সে দেশকে যতটাই তুমি সাপ্রেস করার চেষ্টা করো, যতই চেপে রাখার চেষ্টা করো, তুমি চেপে রাখতে পারবে না। সেখানে ইন্ডাস্ট্রি সেটা কি বলবো, এখন নদীর তোড়ের মতো একদম আবার ক্ষয়কার্য করে ঠিক বয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, বেশ। একই ব্যাপার, তবে জার্মানে কেন শিল্পটা দেরি হয়েছিল এবং এখানে কাজ করেছিল একটা শুল্ক প্রাচীর। এই শুল্ক প্রাচীরটাকে আমরা বলতাম জোলভারেন, যদিও শব্দটা জার্মান, তোমরা জানো, তোমরা যারা ইউরোপের ইতিহাস পড়েছো। এই শুল্ক প্রাচীর গড়ে দেওয়াতেই সর্বনাশটা হয়েছিল, তাই তো? এবং সত্যি কথা বলতে গেলে একটা আমাদের ইন্ডাস্ট্রি তৈরি হওয়া তো দূরের কথা, ঠিক আছে, আমাদের এগোবে কিভাবে সেটা চিন্তা ভাবনায় নষ্ট করে দিয়েছিল। এবং তারপরে এখানে আমাদের একটা শিল্প শ্রমিক আর শিল্পদ্রব্যের চাহিদা দুটোই দেখা দিয়েছিল। এবং যখন এটা বিসমার্কের হাতে গিয়ে পড়লো, বিসমার্কের হাতে গিয়ে পড়া মানে জার্মান কখন বিসমার্কের হাতে গিয়ে পড়ে তোমরা নিশ্চয়ই জানো, 1870। এই হচ্ছে জার্মানের আসল শিল্পের জায়গা তৈরি হয়েছে। ঠিক তার আগে যা ছিল সব প্রাচ্যের আন্ডারে। এবার জিজ্ঞেস করছে যে ইন্ডাস্ট্রি, তো আপনি ইকোনমি নিয়ে বললেন, তার এর মধ্যে কি কোনো রাজনৈতিক ফল ছিল না? অবশ্যই ছিল। এখানে রাজনৈতিক ফল বলতে গেলে তোমাকে মনে রাখবে যেখানে ইউরোপের সমাজতন্ত্র ও সাম্যবাদী ভাবধারা জনপ্রিয় হয়ে উঠেছিল, এটা একটা মস্ত বড় ফল। আর একটা কি, আগে যেখানে জমির মালিক মানে ভূস্বামীর হাতেই সব পাওয়ার ছিল, সেটা পুরো হস্তান্তরিত হয়ে গিয়ে চলে এলো কি, তার জায়গায় পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর হাতে চলে আসলো। স্যার, আপনি পুঁজিপতি আর ভূস্বামীর মধ্যে কি পার্থক্য করতে চাইছেন? ভূস্বামী হচ্ছে জমির মালিক, ভালো করে বোঝো। আর যিনি পুঁজিপতি, সে অন্য যে কোনো ব্যবসা করে হাতে তার টাকা আছে বা ক্যাপিটাল আছে, তার হাতে সামান্য জমি আছে, সে এটা দিয়ে মানুষকে উদ্যোগ দিল যে আমি আমার ক্যাপিটালটা খরচা করব কারখানা তৈরি করার জন্য। ঠিক, ও রাজা তাকে অ্যাপ্রুভ করছে, অ্যাপ্রুভ করার পরে সে সঙ্গে সঙ্গে কি করলো, ইন্ডাস্ট্রি তৈরি করলো। তাহলে পুঁজিপতি সে ভূস্বামী না হয়েও তৈরি হয়ে গেল একটা পুঁজিপতি। এটা আগে কিন্তু আমরা দেখিনি, তাই না? আগে ভূস্বামীকেই আমরা মনে করতাম পুঁজিপতি, সেবার এখানে আমরা দেখলাম যে ভূস্বামী ছাড়াও ব্যক্তিগত উদ্যোগেও কেউ পুঁজিপতি হতে পারে। তাহলে পুঁজিপতি আর শ্রমিক, এটা হচ্ছে শিল্প বিপ্লবের সবচেয়ে বড় ফল, সবচেয়ে বড় ফল। তারপরে এই শ্রমিক স্বার্থ রক্ষার্থে তৈরি হলো কি, যেটা আমরা এখন দেখতে পাই পশ্চিমবঙ্গে, তো দেখতে পাই, অবশ্যই পাই, ট্রেড ইউনিয়ন, তাই তো? আমরা বাম আমলে বেশি দেখতে পেতাম, এখন সেভাবে দেখতে পাই না, তাই তো? কিন্তু আছে, তার অস্তিত্ব আছে। এবার এইরকম ভাবে যখন শিল্প বিপ্লব হলো, তখন উপনিবেশটার একটা প্রয়োজনীয়তা দেখা দিল এবং উপনিবেশ সাম্রাজ্যবাদ শিল্প বিপ্লবের মধ্যেই শুরু হয়ে গেল। মনে রাখবে, উপনিবেশ সাম্রাজ্যবাদ শিল্প বিপ্লবের মধ্যেই শুরু হয়ে গেল। তাহলে স্যার, যখন আপনি উপনিবেশ সাম্রাজ্যবাদ বললেন, তার বড় একটা উদাহরণ দিন। উদাহরণ দিয়ে দিচ্ছি অবশ্যই, সেটা হচ্ছে আফ্রিকা সাবস্ক্রাম্বল। ইংরেজি বলে ফেললাম, যে বাংলা মানে হচ্ছে আফ্রিকা ব্যবচ্ছেদ। আফ্রিকা ব্যবচ্ছেদে কিন্তু এটা আমরা খুব ভালোভাবে মর্মে মর্মে এটা আমরা উপলব্ধি করেছিলাম। এবার দেখো, সমাজতন্ত্রবাদ যে জায়গাটা এলো আমাদের, সেটা হচ্ছে প্রথমেই বলা হয়েছিল ব্যক্তিগত মালিকানা বিলোপ সাধন। ওটা তুমি রাখতে পারবে না, ব্যক্তিগত মালিকানা থাকবে না, ঠিক আছে? যদিও এখনো আছে, নেই তা না। সেই সময় ইউরোপের পরিস্থিতিতে ব্যক্তিগত মালিকানা বিলোপ সাধন করা হয়েছিল। কোনো পার্সন বা ব্যক্তি, তার পরিবর্তে আমি উৎপাদনটাকেই ইউনিট ধরে নেব, উৎপাদনের উপাদানের ওপর সমগ্র সমাজ ও রাষ্ট্রের কর্তৃত্ব স্থাপন করবে। তাহলে কি হলো, যে আমি কি প্রোডাকশন দিচ্ছি, প্রোডাকশনই আমার শেষ কথা। এইবার এখানে একটা কথা আছে, সমাজতন্ত্র মতবাদীদের মধ্যেই একদল সমাজতন্ত্র মতবাদী বলেছিল যে প্রোডাকশন হচ্ছে একটা প্রকৃতির দান। ঠিক,
তাহলে এই প্রোডাকশনটা যে জমি বা যে অঞ্চলের উপরে হচ্ছে সেটাকে কন্ট্রোল করবে হচ্ছে রাজা। বুঝে নাও ভালো করে। ঠিক আছে? আরেক দল বলেছিল না, এটা কখনো রাজার সম্পত্তি হতে পারে না। রাজা যদি জমি কেনে, তারপর তার কাছে যদি দলিলপত্র কাগজপত্র থাকে তাহলে হবেই, নচেৎ নয়। এটা হচ্ছে মানুষের, যেটা সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতালরা মনে করতো। শাল কাঠ কেটে নিয়ে যাচ্ছে ব্রিটিশরা, কি করবে? ট্রেন লাইনের মাঝখানে বসাবে, তাই তো? ফিস প্লেটগুলো যে থাকে তার মাঝখানে যে থাকে বড় বড় কাঠের পাটাতনগুলো, মনের সুখে শাল কাঠ নিয়ে যাচ্ছে। তখন ওরা বলছে যে এই শাল কাঠ হচ্ছে ভগবানের দান, প্রকৃতির দান, এবং এর মালিক যদি কেউ হয় প্রকৃতির ভগবান, তাহলে আপনারা নিচ্ছেন কেন? তখন তারা বিদ্রোহ করে। ঠিক ইউরোপে সমাজতন্ত্রবাদের যে ব্যাপারটা, মানুষকে সচেতন করে তোলা, এই সচেতন করে তোলাটাই সমাজতন্ত্রবাদের সবচেয়ে বড় দিক এবং সবচেয়ে বড় পজিটিভ দিক। আমার এটাই হলো সবচেয়ে বড় নেগেটিভ দিক। কি হয়? ব্যক্তিগতভাবে তোমাকে বুঝতে হবে। তোমরা যখন কর্মজীবনে প্রবেশ করবে, যারা এখনো কর্মজীবনে প্রবেশ করে আছো, তারা কি দেখো? মালিক খারাপ, মালিক শোষণ করছে, মালিক অত্যাচার করছে, অমুক তমুক। আমার সামনে অন্য কোনো একটা সাবস্টিটিউট কারখানা নেই বা একটা কোনো অফিস নেই। তোমরা যা হচ্ছে এখানে আমরা মুখ বুজে সহ্য করে যাই ভালো। ভাই আমরা খেতে তো পাচ্ছি, মাস গেলে ঠিক ঠিক টাইমে তো পয়সাটা পেয়ে যাচ্ছি। এই ভাবনা চিন্তাটা মানুষের মধ্যে ছিল। তোমাদের ইতিহাস পড়ালে তো ওয়ার্ল্ড হিস্ট্রি অবশ্যই পড়াতে হয়। ভারতের ইতিহাস নিশ্চয়ই জানবে। ওয়ার্ল্ড হিস্ট্রি এমন একটা দিক তোমাদের পড়াচ্ছি, সেটা একটা পুরো মডার্ন, আধুনিক। ওয়ার্ল্ড হিস্ট্রির একটা বড় নাম হচ্ছে স্পার্টাকাস, তাই না? স্পার্টাকাস, স্পার্টাকাসের নাম মনে পড়লেই তোমাদের মনে পড়ছে কি? সে গ্রিস রোম, প্রাচীন, তখন তার খ্রিস্টপূর্বাব্দ। নাও দেখিনি? রাজার শাসন, ঠিক আছে? রাজার শাসনের বিরুদ্ধে ক্ষিপ্ত, ঠিক আছে? এখানে যারা ভূস্বামী তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত। একজন দাস স্পার্টাকাস, সে জানে সে মরে যাবে, তবুও সে উদ্বুদ্ধ করলো বাকি কৃতরাজকে, এবং তারা একসঙ্গে একত্রিত হয়ে কি করলো? রোমের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলো। সারা ওয়ার্ল্ড ফেমাস স্পার্টাকাস। হাওয়ার্ড ফার্স্টের একটা দুর্দান্ত বই আছে উপন্যাসের রঙে, স্পার্টাকাস পড়বে, তো মুভিও হয়েছে, তাই না? তো এইগুলো হচ্ছে সেই চেতনা, সেই মেসেজ। হিস্ট্রির যে ভালো জানে সে খুব জ্ঞানী লোক, তোমাকে আমি আগেই বলে দিচ্ছি। হিস্ট্রি যে জানে সে জ্ঞানী লোক, এক্সটেন্সিভ ভাবে বলছি। সে একসঙ্গে লিটারেচার পড়ছে, একসঙ্গে ইকোনমিক্স পড়ছে। এটা পড়ে সে দেবে, এবং তার যে থটস, তার যে কথা, তুমি জানবে অন্য মানুষের থেকে অনেক আলাদা হবে। এবং সেই ভাবতে পারে একটা জিনিস, যে বিজ্ঞানকে কিভাবে আশ্রয় করে থাকা যায়। আমাদের এই সমাজতন্ত্রবাদীরা অনেকটাই সেটা ভেবেছিল। সে হাইলি ইন্টেলেকচুয়াল যে ব্যাপারটা, যেটা সত্যজিৎ রায় তোমরা দেখতে পাবে হীরক পাজার দেশে, যেখানে বলা হচ্ছে যে ভূস্বামীদের প্রতিনিধি রাজা, সে বলছে যত বেশি জানবে, ঠিক আছে, যত বেশি বুঝবে, সে হবে কি আমাদের তত কম মানবে, তত কম মানবে, ঠিক আছে? তাই লয়াল থাকবে না। তাহলে একটা লয়াল শ্রেণী তৈরি করবার একটা প্রয়াস আগে ছিল, কিন্তু সমাজতন্ত্র কিন্তু সেটাকে পরিবর্তন করে দিয়েছিল, ঠিক আছে? এখানে এলো কি? পুঁজিবাদ, তাই তো? এবং সঙ্গে সঙ্গে এলো ধনতন্ত্রবাদ। অর্থনীতির সেই পুঁজি, যেটা আমরা ধনতন্ত্রবাদে রূপান্তরিত হলো, সেটা কিন্তু সমাজতন্ত্রবাদে ওরা ইগনোর করলো। বললো আমাদের ধনতন্ত্রবাদের দরকার নেই, আমরা চাই না। কিন্তু দেখো কতটা ভুল, কতটা ভুল এই কথা তোমাকে আমি বুঝিয়ে দিই। যে তুমি টাকা ছাড়া কি করবে? প্রাকৃতিক সম্পদ কাজে লাগাবে। প্রাকৃতিক সম্পদ কাজে লাগাতে গেলে জনসমর্থন তোমাকে দরকার, ঠিক? তোমাকে আমি বলে দিই, আমাদের কমিউনিস্ট পার্টি যখন 1964 ভাগ হয়েছিল, তখন দুটো ধারায় ভাগ হয়েছিল। একটা সিপিআই, একটা সিপিআইএম। সিপিআই এর যিনি হেড ছিলেন আমাদের শ্রীপদ অমৃত ডাঙ্গি, সে বলেছিল যে আমার মনে হচ্ছে পার্টিকে বাঁচাতে গেলে, কাজ করতে গেলে ইন্ডাস্ট্রিকে না নিতে হবে, মানে ইন্ডাস্ট্রির সাহায্য আমার নিতে হবে, পুঁজিপতি মালিকের সাহায্য নিতে হবে। কিন্তু মার্কসিজমে প্রথমেই বলা আছে পুঁজিবাদ নিপাত যাক, নিপাত যাক, কিন্তু উনি নিলেন। আবার যখন সিপিআইএম হলো পি সুন্দরাইয়ার নেতৃত্বে, তখন আমরা কি দেখতে পেলাম? 64 সালে সুন্দরাইয়া কিন্তু বলল যে না, আমরা মার্কসকেই মানবো, তাই আমরা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ব্র্যাকেটে মার্ক্সবাদ, তাই আমরা কোনো পুঁজিবাদীদের বা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কোন রকম ভাবে গ্রাহ্য করব না। অথচ দেখো, যখন ভোট হয়েছিল 1952-তে, তোমরা দেখেছো, বা তারপরেও সিপিআই সিপিএম কিন্তু এক জায়গায় আসছে। তাহলে অদৃশ্যভাবে হলেও বা অস্বচ্ছভাবে হলেও ক্যাপিটালিজম কিন্তু রয়েছে।
তাকে ইগনোর করতে কেউ পারে না, তাই না? বেশ, যাই হোক, এবার আমরা চলে যাই। সমাজতন্ত্রবাদের লক্ষ্য হলো শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠান। এই শ্রেণীহীন সমাজ মানে যেখানে কোনো তোমার কি থাকবে না, কোনো একটা সোশ্যাল ক্লাস থাকবে না, তাই তো? কোনো স্তরই থাকবে না, মানে ধনী দরিদ্র মধ্যবিত্ত এরকম বলে কোনো কনসেপ্টই হবে না। মানুষ, যেটাকে সোভিয়েত রাশিয়ার পরিভাষায় বলি যে আমি প্রধানমন্ত্রী হই আর আমি একজন সুইপারই হই, ঠিক আছে, আমি ঝাড়ুদার হই, আমরা একে অপরকে কি বলে বলবো, কমরেড ভালো আছেন তো, এই। তাহলে এবার দেখো, তারপরে আরেকটা হলো অর্থনৈতিক প্রতিযোগিতা ও অসাম্যের বিলুপ্তি। অর্থনৈতিক প্রতিযোগিতা এবং অসাম্যের বিলুপ্তির এই জন্য দরকার ছিল অরিজিন অফ ইনইকুয়ালিটি, তাই তো? যে অরিজিন অফ ইনইকুয়ালিটি মানে যেখানে একটা অসাম্য কাজ করছে সেটাই তো ক্ষতি করে দিতে পারে, তাই না? দেখা গেল ওর বেতন বেশি, আমার থেকে 50 টাকা বেতন বেশি, আমিও তো প্রচুর পরিশ্রম করছি, ওর কেন 50 টাকা বেতন বেশি? তোমাকে যতই বোঝানো হচ্ছে ও তোমার থেকে 1 বছরের সিনিয়র, তার জন্য 50 টাকা বেতন বেশি, তখন তুমি কিন্তু বুঝছো না। তার জন্য মার্ক্সের এই থিওরি অসাধারণ ছিল, যেখানে বলছে তুমি শুরু করো, ঠিক আছে, বা একজন তোমার কি বলবো পুরনো লোক হোক, তাদের টাকা পয়সার ব্যবধানটা খুব খুব কম থাকে, পারলে সমান। তাহলে এই যে জায়গাটা সবচেয়ে মানুষ অ্যাকসেপ্ট করলো সোশ্যালিজমের ধারাটাকে, সেটা হচ্ছে আমাদের সমবন্টন, সমপুঁজি, এই ব্যাপারটা, ঠিক আছে? এবার এলো সবচেয়ে নিচের যে শ্রেণী, যার নাম হচ্ছে সর্বহারা, যাকে আমরা মার্কসিজমের ভাষায় বলি প্রলেতারিয়েত, সোভিয়েত রাশিয়ার ভাষায় প্রলেতারিয়েত বলা হয়, এবং এটাই ফরাসি ভাষায় আমরা বলি কি সা কুলোত, ইংরেজিতে হ্যাভ নট। এই সর্বহারা শ্রেণীর একটা সংগঠন তৈরি হন, যে সর্বহারা শ্রেণী তারা ভিখিরি বলে প্রতিপন্ন হবে না কখনো, বা চালচুলোহীন ব্যক্তি বলে প্রতিপন্ন হবে না, তাদের একটা ইউএসও সোসাইটিতে তারা মানুষের মতো করে বাঁচবে। এটা ছিল সমাজতন্ত্রবাদের আমার মনে হয় সবচেয়ে বড় আকর্ষণীয় কথা, সবচেয়ে ভালো কথা, ঠিক হয়ে গেল। আর ফ্যাক্টরি প্রথা আমি বলে দিয়েছি, ঠিক আছে, যে নির্দিষ্ট কিছু শ্রমিক যে ফ্যাক্টরিতে কাজ করবে, সেই ফ্যাক্টরির দায়বদ্ধতা থাকবে তাকে বেতন দেওয়া, এবং সে অসুস্থ হয়ে গেলে তার জীবনের মানে কি বলবো ওই চিকিৎসার ভার নেওয়া এবং তার পরিবারের ভার নেওয়া। এই সিস্টেমটা যেভাবে এসেছিল এটাকে আমরা ফ্যাক্টরি প্রথা বলি। এবং এখানে বলে দিই, এই ফ্যাক্টরি প্রথা সবচেয়ে ভালো অ্যাপিল করেছিল প্রথমে যেটা কুটির শিল্পে, পরে কুটির শিল্প ওইভাবে উঠে গিয়ে একটু বড় ইন্ডাস্ট্রির দিকে চলে গেছিল, মানে কাজটা কুটির শিল্পই ছিল কিন্তু ওটা ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকে গিয়েছিল। বেশ, এবার কল্পনাষ্টয়ী সমাজতন্ত্রবাদী, এটা আমি বলেছিলাম, যারা মনে করতো আমাদের মালিক আর শ্রমিক এ দুটোই শ্রেণী থাকবে এবং এদের সঙ্গে একে অপরের একটা মেলবন্ধন থাকবে এবং তাদের সমাজ এগিয়ে যাবে, এবং যেটা একেবারে মানে সম্ভবের ব্যাপার। মালিক সে তো লাভ করতেই চাইবে, সে শোষণের মাত্রা বাড়াবে, আর শ্রমিক শোষিত হবে, ঠিক। এদের মধ্যে কাদের কাদের নাম ছিল, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ের, এদের সবার কথা আমি বলে দিয়েছি, কল্পনাশ্রয়ী বা স্বপ্নবিলাসী। এদেরকে এক কথা আবার বলা হয় ইউটোপিয়ান বা অবাস্তব সমাজতন্ত্রবাদী। তাদেরকে ইউটোপিয়ান এই টার্মসটা ইউজ করেছিল মার্কস, মনে রাখবে, কার্ল মার্কস ইউটোপিয়ান কথাটাকে ইউজ করেছিল। এবার দেখো এইখান থেকে বলে দিই, সবসময় দেয় যে লোকটার নাম সেন্ট সাইমন, এই নামটা বেশি দেয়। স্কুল সার্ভিস তোমাদের 2006-এর যে কোশ্চেনটা দেখবে এখানে সেন্ট সাইমনের নাম ছিল। রবার্ট আওয়েন আবার এসেছিল 2012, চার্লস কুরিয়ার এই নামটা আবার দেখবে 2016। তাই আমি 3টে নামকে এখানে ব্যবহার করেছি যারা পরীক্ষায় এসেছিল। আচ্ছা, এবার ইউটোপিয়ান সমাজতন্ত্রীদের চিন্তাভাবনা আমি আগেই বলে দিয়েছিলাম, শ্রমিক আর মালিকের সম্পর্কের কথা এটাই চাইবে, এটাই কিন্তু দেখবে ওই অপশানে থাকবে, এই লাইনটা, এটাকে তোমরা সিলেক্ট করবে। এবার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তারা কোনো চিন্তাই করেনি, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কথা ভাবেনি। তারা কি বলছে শুনলে তোমাদের হাসি পাবে। তারা বলছে যে উৎপাদনের ব্যাপারটা দেখে নেবে হচ্ছে রাষ্ট্র, এখানে সাধারণ মানুষের কোনো দরকার নেই। কিন্তু কৃষকের থেকে কি কেউ ভালো উৎপাদন বোঝে? আর উৎপাদনটা ঠিক বুঝলে তো রাষ্ট্র কখনো শ্রেণী শোষণ করবে না, তাই না? মার্ক্স তো বলছে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। এখান থেকে বাবু বলে দিই একটা জিনিসই মনে রাখো, সেটা হচ্ছে এই প্রশ্নটা ইন্টারভিউতেও জিজ্ঞেস করে, কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয়েছিল?
সালে। এবার এই বইটাকে তোমার বিস্তৃত করেছিল ফ্রেডরিক অ্যাঙ্গেলস। উনি হচ্ছেন মার্কসের বন্ধু। এবং এখানে যে বিষয়বস্তু আছে শ্রেণী সংগ্রামের তত্ত্ব এটা, এবং ওই দ্বন্দ্বমূলক বস্তুবাদ, সমাজতন্ত্রের সায়েন্টিফিক ব্যাখ্যা এই বইটার মধ্যে ছিল। আর অবশ্যই ছিল ধনতন্ত্রের বিনাশ। মার্কসিজম পড়তে গেলেই মনে রাখবে ক্যাপিটালিজম নিপাত যা নিপাত যা, এই স্লোগানটা যে দেয় এটা দিয়ে মনে থাকবে, ধনতন্ত্র থাকবে না। রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদ আর মনে রাখবে সমষ্টিবাদ দুটো এক জিনিস, ঠিক আছে? এরা যেটা ঠিক করেছিল যা হবে রাষ্ট্রই কন্ট্রোলার হবে, রাষ্ট্রই সবকিছু কন্ট্রোল করবে। উৎপাদন কি হবে, তার বন্টন কি হবে, এটা একমাত্র রাষ্ট্রই ঠিক করবে, কোনো পুঁজিপতি শ্রেণীর লোক ঠিক করবে না, ঠিক আছে? এবং বলেছিল যে শ্রমিক কল্যাণের প্রয়োজনে যে আইন প্রণয়ন করবে সেটা স্বয়ং করবে হচ্ছে রাষ্ট্র। তো নিশ্চয়ই জানো এটা রাষ্ট্র ছাড়া কেউ করে না। কোনো মালিকের ক্ষেত্রে যে আইনগুলো থাকে একদম স্বাভাবিক আইন। এবার যদি বলে মার্কসের বেস্ট একদম মানে সর্বকালের শ্রেয়া গ্রন্থ, তাহলে ক্যাপিটাল, পুঁজি, এটার সাল হচ্ছে 67। মনে রাখবে আমাদের 19 বছর বাদে আমাদের পাবলিশড হয়েছিল রাজ ক্যাপিটাল, আমাদের কমিউনিস্ট ম্যানিফেস্টোর পরে। তা দিয়ে 48 আর 67 সালটা তোমরা মনে করে রাখতে পারবে। এটাকে বলে কি সমাজতন্ত্রবাদের বাইবেল। এবং এর মধ্যে সবচেয়ে বড় শ্রেণী সংগ্রামের তত্ত্ব এর মধ্যে রয়েছে। ফেবিয়ান সমাজতন্ত্রবাদ সম্পর্কে আমি একটু বলে দিই। এটা আমাদের পরীক্ষায় আসে, ইন্ডিয়ান হিস্ট্রি মানে মডার্ন ইন্ডিয়া পড়তে গেলেও কাজে লাগে। এটা করেছিলেন এক বিশিষ্ট নাট্যকার এবং আয়ারল্যান্ডের উনি ব্যক্তি, তার নাম হচ্ছে আমাদের কি হলো জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ, তার চিন্তা ভাবনাটা খুব উদার ছিল। সে ঠিক করেছিল যে রাষ্ট্রের কিছু দায়িত্ব থাকবে এবং সেই দায়িত্ব দিয়ে কাজ করবে এবং জনসাধারণ তাদের সাড়া দেবে। জনসাধারণের যদি কোনো সমালোচনা করার থাকে সেই সমালোচনাটাও করতে পারবে। এই সমাজতন্ত্রটা আমাদের আয়ারল্যান্ডে হয়েছিল বলে এটাকে আমরা বলি ফেবিয়ান সমাজতন্ত্রবাদ। মনে থাকবে, এটা সিজিএল 2012 কোশ্চেন দেখে নেবে, এটা দিয়েছিল। বার্নার্ড শ এই নামটা আসবে। ফেবিয়ান সমাজতন্ত্র, দেখো বার্নার্ড শ খুব পণ্ডিত ছিলেন, মানে প্রচুর পড়াশোনা করেছিলেন। উনি কিন্তু এতক্ষণ কেউ যেটা বলেনি যে সমাজতন্ত্রবাদীরা, উনি জনমতকে সুশিক্ষিত হতে বলছে যে আগে লেখাপড়া করে এসো, তাহলে কেউ তোমাকে ঠকাতে পারবে না, এবং সেটা করে তুমি সমাজতন্ত্রের কথা বলো। ইংল্যান্ডের শ্রমিক দলের উদ্ভব হয়, হাঁস নয় তার। তাহলে কি হলো, শ্রমিক দল। তাহলে ইংল্যান্ডে যে লেবার পার্টি, যার নেতা ছিলেন আমাদের ক্লেমেন্ট এটলি, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিল, সে কিন্তু এখান থেকে এসছিল। বেশ, সমষ্টিবাদ বলে দিয়েছি, এর আগেই একটু আগেই বলেছিলাম। মানে ইংল্যান্ডে যারা নরমপন্থী সমাজতন্ত্রবাদী ছিল তাদের চিন্তাধারাটাকে আমরা অ্যাকচুয়ালি বলি আমাদের সমষ্টিবাদী চিন্তাভাবনার মানুষ। এবং এদেরকে সত্যি কথা বলতে গেলে ইউরোপ ও বিশ্বের ইতিহাসে সুবিধেভোগী, প্রিভিলেজ প্রিভিলেজভোগী বা সুবিধেভোগী বলে আমরা চিহ্নিত করি, তাই তো? এটা সত্যি কথা বলতে গেলে এরা আমাদের সমাজতন্ত্রীরা যে ধর্মঘটের কথা বলেছিল, কাজ বন্ধের কথা বলেছিল, এবং সেটা অবশ্যই শান্তিপূর্ণ ভাবে, সেটা ওরা কিন্তু অ্যাকসেপ্ট করেছিল। ওরা বলেছিল যে হ্যাঁ আমরা এটাকে সমর্থন করি, এটা চলতেই পারে। এই মতবাদটা হচ্ছে সমষ্টিবাদ। সমষ্টি শব্দের কথাই জানবে যে সমাজতন্ত্রের সব ভালো ভালো জিনিসগুলোকে একটা জায়গায় যোগ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সমষ্টিবাদ। খ্রিস্টীয় সমাজতন্ত্রবাদ, ঠিক আছে, এটা শ্রমিক শ্রেণীর দুর্দশার মূল কারণ হলো প্রতিযোগিতা। তাই প্রতিযোগিতাটাকে হটাতে ওরা চাইলে, এবং প্রতিযোগিতার মূলে আছে কি আবার উৎপাদন। সেই উৎপাদন ব্যবস্থাটা কি হচ্ছে, একটা অবসান ঘটানোর কথা ওরা বলেছিল। এবার এটা যীশু খ্রিস্টের যে মর্মবাণী, শান্তির মর্মবাণী, ওরকম শোনাতো বলে এটাকে খ্রিস্টীয় সমাজবাদ বলা হয়, ঠিক আছে? কমিউনিজমের কথা আমি বলে দিয়েছিলাম। কমিউনিস্টদের চিন্তাধারাটাকে অ্যাকচুয়ালি আমরা কমিউনিজম বলি, এবং তারা বৈপ্লবিক পথে সমাজ ব্যবস্থা পরিবর্তনের পক্ষপাতী ছিলেন, এটা মনে রাখবে। এবং শ্রমের উপযুক্ত পরিশ্রমের কথা আমাদের
কমিউনিজমের প্রথম বলা হয়েছিল। এবার আছে নিহিলিস্ট বা নৈরাজ্যবাদী। ঠিক আছে? এটা কি জিনিস? এটা কি ব্যাপার? যারা মানে ওই নিহিলিস্ট বলবো না, অ্যানার্কি। রাশিয়া তো নিহিলিস্ট ছিল। অ্যানার্কির মধ্যে যারা নৈরাজ্যে ডুবে গিয়েছিল এবং এরা হচ্ছে সবাই চিন্তা করেছিল চিন্তা ফরাসি বিপ্লবের চিন্তাভাবনা। প্রুধো, প্রুধো ছিল হচ্ছে আমাদের এই নৈরাজ্যবাদী এবং তিনি তার অনুগামীরা যে পরিবর্তনটা চেয়েছিল বলেছিল গির্জা যে যাজক থাকে সে একটা বেতনভোগী লোক, মানুষকে অনেক কিছুর আশ্বাস দিয়ে টাকা নেয়, গির্জার দরকার নেই আমাদের। রাষ্ট্র, এই রাষ্ট্র তো একেবারে পুরো শ্রেণী শোষণের যন্ত্র। মানে তখন উনি শ্রেণী শোষণের যন্ত্র কথাটা বলেননি, উনি বলেছিলেন যে একেবারে শোষণ করে, সবাইকেই শোষণ করে, রাষ্ট্রেরও দরকার নেই। পুঁজি, আরে বাপরে, যারাতে পুঁজি আছে কে মানুষকে মানুষ মনে ভয় করে না, পুঁজিবাদেরও দরকার নেই। এবং প্রচলিত যে সমাজ ব্যবস্থাটা ছিল তার সমস্ত আইনের বিলোপ ওরা ঘটাতে ছিল এবং এই যে বিলোপটা ঘটানোর জন্য ওরা যে কাজ করেছিল তাতে তাদের রাজ্যটা হয়ে গেছিল একটা নেচারের উপর দাঁড়ানো রাজ্য, প্রাকৃতিক রাষ্ট্র। তাই তো? তাই ওরা হচ্ছে নৈ রাজ্যবাদী। এই লোকটার নাম পরীক্ষায় দেয় পিয়ারো জোসেফ প্রুধো। খালি প্রুধো মনে রাখলেই হবে। ঠিক আছে, এবার আমাদের চলে এলো সাম্রাজ্যবাদ। দেখো, সাম্রাজ্যবাদ মানে হচ্ছে যে যতটা জমি দখল করতে পারে এবং জমির জন্য লোকজনকে মেরে ফেলতে পারে, যুদ্ধ করতে পারে, সেটা হচ্ছে এক ধরনের ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ। তাহলে তুমি যদি একবার বলো জুলিয়াস সিজার কি কাজ করেছিল, আলেকজান্ডার দি গ্রেট কি কাজ করেছিল, সবাই সাম্রাজ্যবাদী। নেপোলিয়ন বোনাপার্টও সাম্রাজ্যবাদী। এটা হচ্ছে এক কথায় জমির ওপর দখল বা জমির দখল, এটাকে আমরা বলি ভৌমিক সাম্রাজ্যবাদ। এবার ভৌমিক সাম্রাজ্যবাদের শেষ হয়ে যায় মনে রাখবে ফরাসি বিপ্লবের অনেকটাই পরে, ১৯১৫ সালে। কেন বলে? যেহেতু বিশ্বযুদ্ধ ১৯১৪ সালে শুরু হয়েছিল জমির দখল নিয়ে, তাই ওটাও কিন্তু ভৌমিক সাম্রাজ্যবাদের মধ্যে পড়েছিল। এবার হচ্ছে আধুনিক সাম্রাজ্যবাদ। আরেক জিনিস, আধুনিক সাম্রাজ্যবাদটা কি? আমি আগেই বলছিলাম যে শিল্পের কথা, ইন্ডাস্ট্রি করব, স্যার জমি নেই, আমাদের দেশে জমি খুব লিমিটেড। হ্যাঁ, আছে একটা জায়গা, আফ্রিকা থেকে টুকরো টুকরো করা হচ্ছে। ঠিক আছে, আফ্রিকার ওই নদীর পাড়ে, কঙ্গো নদীর পাড়ে আমার হচ্ছে স্যার ১,০০০ বিঘা জমি দরকার, নিয়ে নিল। ঠিক, এবার এইভাবে আরেকটা ১০, ধরো বেলজিয়াম বললেই কথা, ধরো এবার পর্তুগাল বললেই কথা, ইংল্যান্ড বললো, জার্মানি বললো, এই যে বলে 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 ভাগ করে নিল, তখন কি হলো, ওরা জমি চাষের ইন্ডাস্ট্রি করবে এই নাম দিয়ে, যুদ্ধ করবে না এই নাম নিয়ে যখন ওরা জমি দখলটা করলো, তখন তার নাম হয়ে গেল নয়া সাম্রাজ্যবাদ বা আধুনিক সাম্রাজ্যবাদ। এবং এর সবচেয়ে খারাপ এফেক্ট হচ্ছে প্রতিযোগিতা, যার জন্য বিশ্বযুদ্ধ হয়েছিল। তাই তো? উন্মাদের মতো ওরা প্রতিযোগিতায় নেমেছিল এবং এরা এমন করেছিল, এশিয়া আফ্রিকার অনাবিষ্কৃত, অনধিকৃত, মানে যেটা অধিকার করা হয়নি, এমন জায়গাগুলো দখল নিচ্ছিল এবং সেখানে এই কাঁচামাল ওরা নিয়ে যাচ্ছিল নিজের দেশে। ঠিক আছে, তো একটা বাজার তৈরি করার জন্য, একটা উপনিবেশ তৈরি করার জন্য এই জায়গাগুলোকে ব্যবহার করছিল। যেমন আমরা ইংল্যান্ডকে দেখেছি যে ভারতকে উপনিবেশ বানিয়েছিল। আহমেদাবাদের কাপড় চোপড় আহমেদাবাদের লোক যা ব্যবহার করতো, ইংল্যান্ডের লোকেরা বেশি ব্যবহার করতো। ঠিক আছে, এবার আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে সাম্রাজ্যবাদের যুগ। মনে রাখবে, যখন জার্মান আর ইটালি স্বাধীন হয়েছিল ১৮৭০, সেই সময় থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত ওই যে সময়কাল ১৯১৪, ওটাকে আমরা বলি হচ্ছে সাম্রাজ্যবাদের যুগ। এই একই জিনিস, কাঁচামাল সংগ্রহ করা, বাজার দখল, এটা নিয়ে ওরা কি করেছিল, প্রতিযোগিতায় নেমেছিল এবং প্রতিযোগিতা থেকে ওরা প্রথম বিশ্বযুদ্ধের দিকে গেছিল বা যুদ্ধ করেও ছিল। এই সময়টাকে আমরা এই জন্য বলি সাম্রাজ্যবাদের যুগ। এই যুগটাকে আরেকটা যুগও বলা হয়, যেটা আমি প্রথম বিশ্বযুদ্ধে পড়াবো। ওটাকে আমরা বলি হচ্ছে সশস্ত্র শান্তির যুগ। হাতে রাইফেল বা রিভলভার নিয়ে আমরা বলছি যে আমরা সত্যি সত্যি শান্তি প্রতিষ্ঠা করব। তুমি ভয় পাবে না? উল্টো দিকের লোক যে কেউ ভয় পাবে। হাতে একটা রাইফেল ধরে বলছে শান্তি প্রতিষ্ঠা করব। এই জিনিসটাকে আর্ম পিস বা সশস্ত্র শান্তির যুগ, ঐতিহাসিকরা এই টার্মটা ইউজ করেছিল। আচ্ছা দেখো, আমাদের
শিল্প বিপ্লবে কিন্তু এই নব সাম্রাজ্যবাদটা ঘটিয়েছিল। ঠিক আছে? এখানে ১ম দিকে বলেছিল আমরা খ্রিস্ট ধর্ম প্রচার করব। কিন্তু ওটা খুব অজুহাত ছিল, লেম এক্সকিউজ। ওরা কিন্তু সামরিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে একটা সামরিক ঘাঁটি দখল করার উদ্দেশ্যে ওরা উপনিবেশবাদে নেমেছিল। ঠিক আছে? আবার কেউ বলছে আমাদের দেশে জনসংখ্যা প্রচুর বেড়ে গেছে। তাই আমাদের আফ্রিকার কোনো একটা অঞ্চলে সব আধুনিক ব্যবস্থা করে দিয়ে ওখানকার কিছু লোক কাটিয়ে দিচ্ছি। তা উদ্দেশ্য নয় কিন্তু। এটা উদ্দেশ্য নয়। সেই লোকগুলো সেই কাজটাই করবে। ওরা ওই জায়গাটা বা ওই অঞ্চলটাকে দখল করে রেখে দেবে এবং কাউকে ভেতরে ঢুকতে দেবে না। তার মানে যুদ্ধের পরিস্থিতি একটা তৈরি করা। বেশ, তাহলে ঔপনিবেশিক দ্বন্দ্ব এভাবেই হয়েছিল এবং এখানে বিসমার্ক সাধু দালালের কাজ করে লোককে জায়গা জমি পাইয়ে দিয়ে ওদের কাছ থেকে কমিশন নেওয়ার মতো জায়গা জমি নিয়ে নিয়েছিল এবং জায়গা জমিগুলো ওইভাবে কমিশন নেওয়ার মতো করে নিয়েছিল বলে নিজেকে বলতো আই এম এ অনেস্ট ব্রোকার, আই অ্যাম অ্যান অনেস্ট ব্রোকার, আমি একজন সাধু দালাল। ঠিক আছে? এবার হবসবম বুসবম হবসন এরা অনেক তথ্য দিয়েছিল। তার মধ্যে একটা তথ্য ছিল এই যে পুঁজিপতিদের হাতে সম্পদ যাওয়ার জন্যই নাকি সাম্রাজ্যবাদটা বেড়েছিল। ঠিক আছে? এবং আমাদের কি বলবো উপনিবেশ স্থাপনের জন্য আমাদের এই কাজ আরো এগিয়ে গিয়েছিল। তাহলে উপনিবেশবাদটাই হলো সাম্রাজ্যবাদের সবচেয়ে বড় জায়গা। তাই তো? এবার বলছে এখানে কাঁচামাল সংগ্রহ তো বলেছিলাম, সস্তায় শ্রমিক পাওয়া যাবে। বাজার দখল করতে পারবে এবং ইউরোপীয় শক্তিবর্গরা এশিয়া আফ্রিকার অনুন্নত দেশগুলিতে সাম্রাজ্য বিস্তারে ঝাঁপিয়ে পড়বে। তার আগে পর্যন্ত ওরা কিন্তু বলেছিল যে আফ্রিকা একটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। ঠিক আছে? লোকেদের শিক্ষা দীক্ষা কিচ্ছু পৌঁছায়নি, সভ্যতায় পৌঁছায়নি। আমরা যাচ্ছি ওদের সভ্য করার জন্য। এই কাজটা অবশ্যই করেছিল লিভিংস্টোন। ঠিক আছে? উনি এই কাজটা করেছিলেন। এমনি পাশা এই কাজটা করেছিলেন। কিন্তু বাকিরা নন। বাকিরা সবই উপনিবেশের জন্য গিয়েছিল। ঠিক আছে? এবারে আফ্রিকা ব্যবস্থিতের যে শেষ চ্যাপ্টারটা আমরা চলে এসেছি উপনিবেশবাদের, যে আফ্রিকা কেন ব্যবচ্ছেদ করা হলো। তাই তো? বলছে ১৯ শতকের শেষ ও ২০ শতকের সূচনায় ব্রিটেন, ফ্রান্স, জার্মান প্রভৃতি দেশ সারা পৃথিবীতে তাদের উপনিবেশ পরিণত করে। এশিয়া ও আফ্রিকা মহাদেশ ছিল তাদের মধ্যে আফ্রিকার মহাদেশটা প্রধান লক্ষ্য ছিল। ঠিক। এবার আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো, এটাও তোমরা জানো। কেন বলা হতো? যে অন্যান্য যে কান্ট্রিগুলো ছিল ইউরোপের, সেখানে যতটা তাড়াতাড়ি সভ্যতা পৌঁছেছিল সেটা এখানে যায়নি। মানে ১৮৩০ সালে এই জায়গাগুলো ছিল অজ্ঞাত এবং অনাবিষ্কৃত। এই দেশ মানে আজগুবি কাহিনী, অলীক কল্পনা এসবের মধ্যেই ভরে ছিল। তাই এটাকে বলা হতো কি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। আফ্রিকা নিয়ে কারাকারিটা শুরু হয় ১৮৮০ থেকে ১৯২০ বছরের মধ্যে। ৯০% এলাকা ওরা ভাগ করে নেয় আফ্রিকার। এই ভাগাভাগিকে কেন্দ্র করে ইউরোপীয় শক্তিগুলো যে ক্ষিপ্রতা দেখিয়েছিল তা আফ্রিকা নিয়ে কারাকারি নামে অভিহিত। ঠিক আছে? কারণ ১ম বলছে ধর্মপ্রচারক ও অভিজাতি আফ্রিকার আবরণের উন্মোচন করলে ওরা তখন বুঝতে পায় আফ্রিকার অন্ধকার আবরণটা ওরা খুলে দেয়। বলে দেয় যে এটা এই দেশ এমন একটা দেশ যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি। সভ্যতার আলো মানুষই নিয়ে আসতে পারে। মন্ডনীতিতে বলা হয়েছিল দক্ষিণ আমেরিকা ইউরোপীয়দের সম্প্রসারণ বন্ধ হয়ে তারা আফ্রিকার দিকে নজর দেবে। ভালো কথা। তাহলে আমেরিকা ছেড়ে যখন আফ্রিকার দিকে গেল তখনই প্রতিযোগিতাটা বেড়ে গেল। ইতালি আর জার্মানি ওরা নিজেদের কি বলবো ইউনিফাইড হওয়ার পরে ওরাও কিন্তু আফ্রিকার দিকে ঝুঁকেছিল। ও এটা বলেছিল যে একটা জাতীয় গৌরবের মানদণ্ড হতে পারে যদি আমরা আফ্রিকায় উপনিবেশ তৈরি করতে পারি। একটা গুণ ছিল, একটা ভালো দিক ছিল যে আফ্রিকা বন্টনকে কেন্দ্র করে কিন্তু কোনো যুদ্ধ হয়নি। এটা মনে রাখবে। সবই আলাপ আলোচনার মাধ্যমেই ঠিকঠাক হয়েছিল। এই বন্টনটা ৩০-৪০ বছরের মধ্যে হয়েছিল। এবার তুমি যদি বলো স্যার বোরের যুদ্ধ, সেই বোরের যুদ্ধ হচ্ছে দক্ষিণ আফ্রিকায়।
ঠিক আছে? তাহলে আমরা যে আফ্রিকার কথা বলছি রোডেশিয়া, যে তোমরা নিশ্চয়ই পড়েছো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, যেখানে শঙ্কর আর আলভারেজ রোডেশিয়াকে মানে রোডেশিয়াতে এসেছিল, মনে পড়ছে? বলতে বলতে রোডেশিয়া এসছে সেসিলস রোড নামে জনপ্রিয় ইংরেজ পর্তুগিজ, ঠিক আছে, ইংরেজ পর্তুগিজ পশ্চিম আফ্রিকা, কি বললাম, পর্তুগিজ পশ্চিম আফ্রিকা আর পর্তুগিজ পূর্ব আফ্রিকা এর মধ্যবর্তী স্থানে যে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, ওই জায়গাটার নাম দিয়েছিল রোডেশিয়া। তাহলে পর্তুগাল এবং পূর্ব আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকা তার মাঝখানের যে জোনটা, তার নাম হচ্ছে রোডেশিয়া। তাহলে আফ্রিকা থেকে, পশ্চিম আফ্রিকা থেকে বা পূর্ব আফ্রিকা থেকে আমরা অনায়াসেই কিন্তু কোথায় যেতে পারি? এই রোডেশিয়া যেতে পারি। এবার দেখো আফ্রিকার যে উপনিবেশ তৈরি করেছিল যারা, তার মধ্যে এই উপনিবেশগুলো যেগুলো হয়েছিল, যেমন কেপ অফ গুড হোপ, ঠিক, এটা আমরা জানি। নাটাল, গান্ধীজি নাটালের সংগ্রাম ছিল। অরেঞ্জ, তারপর এদিকে হচ্ছে ট্রান্সভাল, ঠিক। তাহলে ওলন্দাজরা নিচ্ছে হলো কেপ কলোনির দিকটা, নাটাল, এটা মনে রাখবে, যেখানে যুদ্ধ হয়েছিল, তাই তো? যেন হচ্ছে আমাদের যুদ্ধটার নাম সেকেন্ড ব্যাটেল আর ফার্স্ট ব্যাটেল, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাটেল অফ আমাদের, কি বলবো ওটাকে, বুয়োরের যুদ্ধ। আবার দেখো পর্তুগিজরা গিয়ানা উপকূল নিয়েছিল, ফরাসিরা আলজেরিয়া নিয়েছিল, এভাবে নীল উপত্যকা পর্যন্ত, মানে কঙ্গো যে নদীটার কথা আমি আগেই বলেছিলাম, যে কঙ্গো নদীর তীরে উর্বর অঞ্চলটাকে ওরা দখল করে নিয়েছিল। হিস্টোরিয়ানরা বলছিল যে এটাকে মানে বলেছিলেন যে এটা একটা নির্লজ্জভাবে সবকিছু করা, তাই না, দখল করা। স্ট্যানলি স্ট্যানলি প্রথম হচ্ছে কঙ্গো আবিষ্কার করেন, তখন মানুষের এটার সম্পর্কে একটা, কি বলবো, গুরুত্ব বাড়ে। এবং স্ট্যানলিকে যে পাঠিয়েছিল সে হচ্ছে বেলজিয়ামের রাজা সেকেন্ড লিওপোল্ড। বেশ, এখানে ব্যবসা বাণিজ্যের সূত্রটা ওরা বড় করতে চেয়েছিল। ব্রাসেলস শহরে ইউরোপীয় রাষ্ট্রগুলির এক সম্মেলনের আহ্বান করেছিলেন, ঠিক আছে। এই যে ফ্লোটেন ভেরাইন, এটা হলো সবচেয়ে বড় আমাদের ঔপনিবেশিক একটা মানে সমর্থন পুষ্ট সমিতি, ঠিক আছে। এবং এটা জার্মানি হয়েছিল। এবং এখানে বিসমার্ক এদেরই একটা প্রেসারে বিস্তার নিতে নিতে বাধ্য হয়েছিল। এরাই বলেছিল আপনি তো লোককে পাইয়ে দিচ্ছেন জমি, নিয়ে নিচ্ছেন না কেন? তখন উনি কি করেছিলেন, পশ্চিম আফ্রিকা, দক্ষিণ পূর্ব আফ্রিকা, ক্যামেরুন, টোগোল্যান্ড দখল করে নিয়েছিল বিসমার্ক, এই ফ্লোটেন ভেরাইন বলে একটা ঔপনিবেশিক সমিতির চাপে, ঠিক আছে। শেষ পর্যন্ত যে যুদ্ধটা হলো, এই ঘটনাটা ঘটাতে ঘটাতেই, সেটা হচ্ছে অ্যাডোয়ার যুদ্ধ, ঠিক আছে। যে ইটালি লোহিত সাগরে মানে রেড সিতে আরিত্রিয়া বলে যে জায়গাটা আছে, এই জায়গার দখল নিতে গিয়ে যুদ্ধ করলো, সোমালিল্যান্ড দখলও করে নিল। এবং এই সোমালিল্যান্ড মানে লোহিত সাগরের এই পারে অ্যাড্রিয়াটিক উপসাগর পেরিয়ে আমাদের আফ্রিকা আফ্রিকা যে পূর্ব উপকূলটা ছিল, যেটাকে আমরা সোমালিল্যান্ড বলতাম, তাদের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করলো ইটালি। এবং সেটার জন্য যে যুদ্ধ করলো সেটা হচ্ছে অ্যাডওয়ার যুদ্ধ। বেশ, তাহলে কি হলো, অ্যাডওয়ার যুদ্ধে আমাদের পরাজিত হলো কারা? পরাজিত হচ্ছে ইতালি, পরাস্ত হলো। এবং ইতালি আস্তে আস্তে অ্যাবিসিনিয়া দখলে উদ্যোগী হলে ইতালির সেনাদের অ্যাবিসিনিয়ারা বন্দি করলো, ঠিক আছে। এবং সেই সময়টা এমনই একটা দুর্যোগ এলো যে ইতালির অ্যাবিসিনিয়া দখল যখন ব্যর্থ হয়ে গেল, তখন ক্রিস্পি যে মন্ত্রীর শাসন ছিল সেটাও কিন্তু পতন হলো, ঠিক আছে। তাহলে 1883 অ্যাডওয়ার্ড যুদ্ধ, জাস্ট এটাই খালি মনে রাখবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়ালাম দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে, সেটা হচ্ছে সমাজতন্ত্র, উপনিবেশবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ এবং
তার সঙ্গে সঙ্গে সাম্রাজ্যবাদ হয়ে আমাদের আফ্রিকা ব্যবচ্ছেদ। তাহলে ক্লাস শেষ করার আগে এই ব্যাপারটাই আমি একটু বলে দিতে চাই যে তোমরা এই চ্যাপ্টারে যেরকমভাবে ধরে ধরে আমি বুঝিয়েছি এগুলোকে কিন্তু তোমরা প্রাধান্য দেবে। এরপরের যে চ্যাপ্টার আমাদের আসছে সেখানে আমরা প্রথম বিশ্বযুদ্ধে যাব, প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করব এবং এটা করলে তোমাদের যেটা হচ্ছে পাশে মানে সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধটা শেষ করি তাহলে আমরা আজকে এখানেই ক্লাস শেষ করার উদ্যোগ নিচ্ছি। তোমরা ভালো করে পড়বে। তোমরা একটু দেখতে পারো এখানে এই পড়ার জন্য প্রভাতাংশ মাইতির বই দেখতে পারো, সিদ্ধার্থ গৌড়ার বই দেখতে পারো, যেখানে খুব ভালো করে চ্যাপ্টারটি পড়ানো হয়েছে। তবে এখানে আমি ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।